কথা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, খুব মনোযোগ। আজকে আমরা ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার MCH মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের 7 নাম্বার ক্লাসে আপনাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় পেটে ব্যথা, তারপর হচ্ছে যে গর্ভাবস্থায় কোমরে ব্যথা, গর্ভাবস্থায় ইউটিআই, গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, গর্ভাবস্থায় বুক ধড়ফড় বা প্যালপিটেশন। আচ্ছা বলেন তো, এই 5টা টপিকস কি আপনারা প্রায়শই দেখেন না? মানে খুব কমন একটা টপিকস না আজকের ক্লাসটা? জি জি জি। হ্যাঁ, অত্যন্ত মজার এবং কমন জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় যেগুলো আপনারা প্রায়শই প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন তারা ফেস করে থাকবেন। তো আশা করছি এই ক্লাসটি করার পরে অ্যাবডোমিনাল পেইন, তারপর লোয়ার ব্যাক পেইন, কনস্টিপেশন, ইউটিআই এবং প্যালপিটেশন, প্রেগন্যান্সির কোনো পেশেন্ট আসলে তাকে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করতে পারবেন। ঠিক আছে? তো খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো কথাগুলো শুনবেন। আমাদের স্লাইড মানে আমাদের ক্লাসে 5টা অংশে বিভক্ত, তো প্রত্যেকটা বিভক্তির পরে আমরা সময় দিব প্রশ্নোত্তর পর্ব। সেখানে প্রশ্ন করবেন, প্রশ্ন লিখে রাখবেন, প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসের প্রথম অংশে আমরা কথা বলবো গর্ভাবস্থায় পেটে ব্যথা। ঠিক আছে? গর্ভাবস্থায় পেটে ব্যথা বলতে আমরা কি বুঝি? গর্ভাবস্থায় পেটে ব্যথা বলতে আমরা আমরা আক্ষরিকভাবে যে পেট বুঝাচ্ছি সেই পেটে ব্যথা, ব্যথা হওয়াকে বুঝাচ্ছি। ঠিক আছে? এই পেটকে মেডিকেল বা চিকিৎসা পরিভাষা অনুযায়ী বলা হয় অ্যাবডোমেন। ঠিক আছে? কি বলা হয়? অ্যাবডোমেন বা পেট। আর সাধারণ ইংরেজি শব্দ দিয়ে সেটাকে বিশ্লেষণ করতে গেলে সেটা হবে বেলি বা উদর, পেট, এই আর কি। তো পেটকে আমরা পেট বলতে পারি, উদর বলতে পারি। হ্যাঁ, দুইটাই সঠিক, যেটাই বলি কোনো সমস্যা হবে না। আপনাদের পাওয়ার প্রেজেন্টেশনের পিডিএফ এ দেখবেন যে অ্যাবডোমেনের ছবি দেওয়া আছে 3-4 নাম্বার পিডিএফ এর মধ্যে। ওখানে এটা হচ্ছে যে পুরাটা অ্যাবডোমেন। ঠিক আছে? তো এখন এই গর্ভাবস্থায় যদি অ্যাবডোমেনের মধ্যে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, তাহলে এই পেটে ব্যথার ব্যবস্থাপনা গর্ভাবস্থায় কেমন হবে? তো ব্যবস্থাপনা জানার আগে আমরা ধাপে ধাপে একাডেমিক্যালি জানি যে গর্ভাবস্থায় পেটে ব্যথা এর সম্ভাব্য কি কি কারণ আছে, কেন গর্ভাবস্থায় পেটে ব্যথা হয়। ঠিক আছে? তো গর্ভাবস্থায় সম্ভাব্য পেটে ব্যথা এর কারণ সমূহ জানার আগে আমাদের পেটের কোন অঞ্চলে বা কোন অংশে ব্যথা হচ্ছে সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই দরকার। তো পেট বা অ্যাবডোমেনকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। চিকিৎসা পরিভাষায় আমরা এই চিকিৎসা বিজ্ঞানে পেট বা অ্যাবডোমেনকে 3টা অঞ্চলে আমরা বিভক্ত করতে পারি। প্রথম পদ্ধতি, আহ অঞ্চল না, পদ্ধতি। হ্যাঁ, 3টা পদ্ধতিতে আমরা পেটকে বিভক্ত করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে যে 9 রিজিয়ন অফ অ্যাবডোমেন, যেটা আমরা 1 বছর মেয়াদী প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সে বিস্তারিত পড়িয়েছি। এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, 9 রিজিয়ন অফ অ্যাবডোমেন। তারপর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 4 কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন, আর তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আপার এন্ড লোয়ার। এই 3টা পদ্ধতিতে অ্যাবডোমেনটাকে বিভক্তি করা যায়, বিভিন্ন অঞ্চলে বিভাগ করা যায়, বিভাজন করা যায়। আর বিভাজন করার পরেই আমরা কোন অঞ্চলে পেটে ব্যথা হচ্ছে এটা অঞ্চলটা শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর সেই অঞ্চল ভেদে পেটে ব্যথার সম্ভাব্য কারণ আপনাকে ধারণা করতে হবে, গেস করতে হবে। ঠিক আছে? প্রথম পদ্ধতি যেটা বলেছিলাম 9 রিজিয়ন অফ অ্যাবডোমেন, এই যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ এর 9 রিজিয়ন অফ অ্যাবডোমেন, এখানে পেটের পুরা পেটটাকে, আপার এন্ড লোয়ার পুরা পেটটাকে, চেস্টের নিচে যতটুকু পেট আছে এই পেটটাকে টোটাল 9টা রিজিয়নে ভাগ করছে। এই 9টা রিজিয়নের 9টা নাম আছে। আপনারা যদি পসিবল হয় 9টা রিজিয়নের 9টা নাম মুখস্থ করে ফেলবেন। এটা একটা পদ্ধতি, এখানে এটা মুখ্য আলোচনা না, তাই এটা সম্পর্কে কথা বাড়াচ্ছি না। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে 4 কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন। 4 কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন মানে পেটটাকে, যেটাকে আমরা 9 অঞ্চলে ভাগ করছিলাম আগের পদ্ধতিতে 9 রিজিয়ন অফ অ্যাবডোমেনে, এখানে এই অ্যাবডোমেনটাকেই, একই অ্যাবডোমেনটাকে আবার 4 ভাগে বিভক্ত করতেছি, 4টা কোয়াড্রেন্টে। হ্যাঁ, 4টা প্রকোষ্ঠে, 4টা রুমে আমরা ভাগ করতেছি। এই 4টা রুম, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যাকে বলা হয় 4 কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন। ঠিক আছে? এটাও আমাদের আলোচ্য আজকে বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ না, চাইলে আপনারা এটা মুখস্থ করে রাখতে পারেন। তারপর তৃতীয় পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে আপার এন্ড লোয়ার অ্যাবডোমেন। ঠিক এই যে পেটে
মধ্যে এখানে প্লাস চিহ্নের মতো একটা অঞ্চল, অর্থাৎ নাভিকে সেন্টার করে, নাভিকে কেন্দ্র করে ডান থেকে বামে আড়াআড়ি ভাবে যদি আমরা একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে উপরের যে অংশটা সেটাকে বলা হবে আপার, আর নিচের যে অঞ্চলটা সেটাকে বলা হবে লোয়ার। আর আপারের সাথে যুক্ত হবে অ্যাবডোমেন, লোয়ারের সাথে যুক্ত হবে অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেন মানে উপরের পেট, আর লোয়ার অ্যাবডোমেন মানে নিচের পেট। তো 4 কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেনে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, আবার নিচে আছে কি রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট, ঠিক আছে। লোয়ার আর আপার উপরে দেখেন কমন, উপরে কি কমন, তার মানে এই নাভির উপরের অঞ্চলটার নাম হচ্ছে আপার অ্যাবডোমেন, আর নাভির নিচের অঞ্চলটার নাম হচ্ছে লোয়ার অ্যাবডোমেন। তো গর্ভাবস্থায় এটাই সিগনিফিকেন্ট, যেহেতু তলপেটে জরায়ু এবং গর্ভের মধ্যে বাচ্চা, এবং তলপেটের এই বিষয়টা মাথায় রেখে, গর্ভাবস্থাকে মাথায় রেখে আমরা এই পদ্ধতিটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, ঠিক আছে। তো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পেটের কন্টেন্ট, একটা পেটের মধ্যে মানুষের পেটে কত কিছু থাকে, লিভার, গল ব্লাডার, ইন্টেস্টাইন, স্টোমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, কিডনি, মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস, তারপরে ওভারি, ফ্যালোপিয়ান টিউব, তারপর পুরুষদের ক্ষেত্রে তাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান গুলো, ইন্টারনাল স্ট্রাকচার গুলো, এছাড়াও মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের থলি, এরপরে কিডনি, ইউরেটার, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি পেটের মধ্যে আছে। এখন অঞ্চল ভেদে কোন অঞ্চলে কি জিনিস আছে এটা অনেক বড় ভিন্ন আলোচনা, স্বতন্ত্র আলোচনার দাবি রাখে, সেটাও আমাদের এখানে মানে মুখ্য না, তাই এটা আমরা মানে এক্সপ্লেইন করতেছি না। এখানে যেটা মুখ্য সেটা হচ্ছে যে আপার এবং লোয়ার, মানে নাভির উপরের সম্ভাব্য কি কি কারণে মায়েদের গর্ভাবস্থায় পেটে ব্যথা হয় এটা, আর দ্বিতীয়ত হচ্ছে যে লোয়ার অ্যাবডোমেন বা তল পেটে গর্ভাবস্থায় সম্ভাব্য কি কি কারণে পেটে ব্যথা হয়, এই জিনিসটা, ঠিক আছে। তো এটা ধারণা করার জন্য আমরা তৃতীয় পদ্ধতি, যেটা আপার অ্যাবডোমেন এন্ড লোয়ার অ্যাবডোমেন, এইটা মাথায় রাখলেই চলবে, ঠিক আছে, এটা মাথায় রাখলেই চলবে। আর বাকি দুইটা অবশ্যই মুখস্থ করে নিবেন, এবং একই সাথে মুখস্থ করবেন কোন অঞ্চলে কি কি অঙ্গ অথবা পার্ট অফ অর্গান, অঙ্গের অংশাণু মানে অংশ বিশেষ, অঙ্গের অংশ বিশেষ, কোন অঙ্গের অংশ পুরোটা নাই কিন্তু একটু অংশ আছে, তো কোন অংশে কোন অঙ্গের একটু অংশ আছে সেটাও মুখস্থ করতে হবে। অর্গানস এন্ড পার্টস অফ অর্গানস, ঠিক আছে, এটাও মুখস্থ করতে হবে। তো এখানে গর্ভাবস্থায় উপরের পেটে ব্যথার সম্ভাব্য কারণগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। গর্ভাবস্থায় যদি নাভির উপরে পেটে ব্যথা হয়, এর আগে বলি যে গর্ভাবস্থায় পেটে ব্যথা যখন আমাদেরকে কোনো রোগী বলবে বা আমাদের ফ্যামিলিতে কারো হবে, তখন আমরা সবার আগে প্রশ্ন করব কোন পেটে ব্যথা করে, উপরের পেটে না নিচের পেটে। তাহলে কি পেট দুইটা? না, পেট একটাই, এটা আমরা ডিভিশন করলাম, ডিভাইড করলাম। কোথায়, পেটের কোন অঞ্চলে ব্যথা করে? তো পেটের উপরের পেটে ব্যথা করে। এখন আবার উপরের পেটের আবার অন্যান্য ছোট ছোট রিজনের উপর ভিত্তি করে কোন অঞ্চলে কি ব্যথা, কোন অঙ্গ অবস্থিত সেটার উপর ভিত্তি করে কি হবে সেটা হচ্ছে যে আমাদের ধারণা করে সামনের দিকে আগাইতে হবে। তবে অন এভারেজ উপরের পেটে কি কি কারণে, কি কি সম্ভাব্য কারণে ব্যথা হয়ে থাকে, এর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে অম্লাধিক্যতা, হ্যাঁ, হাইপার অ্যাসিডিটি। অম্লাধিক্যতা মানে কি? হাইপার অ্যাসিডিটি। হাইপার মানে বেশি, অ্যাসিডিটি মানে অম্ল বা অ্যাসিড। তো পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রতিনিয়ত নিঃসরিত হয়, উৎপাদিত হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মাত্রাতিরিক্ত উৎপাদিত হয়, তখন সেটাকে বলা হবে কি? অম্লাধিক্যতা বা হাইপার অ্যাসিডিটি। তো গর্ভাবস্থায় এটা একটা কমন কারণ পেটে ব্যথার, উপরের পেটে ব্যথার, স্পেসিফিক্যালি উপরের পেটে ব্যথার, তল পেটের না, উপরের পেটে ব্যথার। দ্বিতীয় সম্ভাব্য কারণ হচ্ছে জার্ড, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা আবার কি জিনিস? এটা আমরা মূল ফাউন্ডেশন কোর্সগুলোতে বলেছি বারবারই, তো এটা আবারও বলছি। জার্ড মানে কি? জার্ড হচ্ছে যে যখন পাকস্থলী হতে এই পাকস্থলীর কন্টেন্ট গুলো, পাকস্থলীর মধ্যে কি কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অন্যান্য এনজাইম থাকে, সেমি ডাইজেস্টেড ফুড গুলো থাকে, এগুলো যখন উপরের দিকে অর্থাৎ খাদ্যনালীর মধ্যে উঠে আসবে, ওইখানকার স্পিংটারটাকে ক্রস করে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল যে স্পিংটারটা আছে, যে দরজাটা আছে, সেই দরজাটাকে আপওয়ার্ড প্রেসার করে যখন উপরের দিকে উঠে আসবে, তখন হচ্ছে বুকে জ্বালা পোড়া অনুভূত হবে, বুকে ব্যথা অনুভূত হতে পারে, এবং অ্যাবডোমিনাল যে হাইপার অ্যাসিডিটির লক্ষণগুলো, পেট ফাঁপা হয়ে থাকা, পেটে একটু ব্যথা ব্যথা অনুভব করা, ক্ষুধা মন্দা, এগুলো উপসর্গ দেখা দিবে। তাইলে দ্বিতীয় কারণ জার্ড, যেই জার্ডের কারণে
এটা জার্ড বেসিক্যালি হয়ে থাকে দুটা কারণে। একটা হচ্ছে যে ভুরিভোজ, মানে অনেক বেশি খেলে ক্যাপাসিটির বাহিরে, গ্যাস্ট্রিক বা পেটের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বাহিরে যদি সেবন করে, খাবার দাবার খায়, ভুরিভোজ করে, তাহলে সেটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি পাকস্থলীর মধ্যে অতিরিক্ত হাইপার অ্যাসিডিটি, অম্লাদিক হয়, তখনও জার্ড হইতে পারে। আর এছাড়া যেহেতু আমাদের গর্ভাবস্থায় মায়েদের পেটের স্পেস কমে যেতে থাকে, জায়গা কমে যেতে থাকে, কেন? ক্রমবর্ধমান যে জরায়ু, যেটার মধ্যে ক্রমাগত ভাবে ভ্রূণ বিকাশিত হচ্ছে, ভ্রূণ ভ্রূণের এই বিকাশ, যে গ্রোথ বা বৃদ্ধি করতেছে, সেই অতিরিক্ত বৃদ্ধি আশেপাশের অর্গানস গুলোকে, পেটের মধ্যে আশেপাশের অর্গানস গুলোর উপর একটা বাড়তি চাপ ফেলে। তো এই বাড়তি চাপের কারণে কি হচ্ছে, বাড়তি চাপের কারণে আপনার পেটের স্পেস কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে? পেটের স্পেস কমে যাচ্ছে। তো এইটা এই কারণেও কি হয়, পাকস্থলীর কন্টেন্ট গুলো খুব ইজিলি ইসোফেগাসের মধ্যে আপওয়ার্ড উঠে আসতে পারে। তৃতীয় কারণ যেটা কনস্টিপেশন, এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, এটাও কমন একটা অসুবিধা, যেটা সম্পর্কে ডিটেইলে আমরা জানবো একটু পরে। তো এই কনস্টিপেশনের কারণেও উপরের পেটে মায়েদের ব্যথা হতে পারে। ইভেন লোয়ার অ্যাবডোমিনাল পেইনও কনস্টিপেশনের কারণে হয়। তো উপরের অ্যাবডোমেনে ব্যথা এবং তলপেটে ব্যথা উভয়ের কারণ কিন্তু কনস্টিপেশন হতে পারে। তো এখানে এর জন্য আমরা উপরের পেটে ব্যথার কারণ হিসেবেও কোষ্ঠকাঠিন্যকে এখানে ইনক্লুডেড করলাম, ঠিক আছে। আর তারপরের কারণ হচ্ছে যে জরায়ুয়ের ক্রমবর্ধমান বিকাশ, যেটা একটু আগে বলছি। জরায়ুয়ের ক্রমবর্ধমান বিকাশের ফলে আশেপাশে বা পাকস্থলী সহ অন্যান্য অর্গানসের মধ্যে কি একটা বাড়তি চাপ ফেলে, এটার উপরে কি পড়ে, একটা বাড়তি চাপ ফেলে। এই বাড়তি চাপের কারণেও একটা মেকানিক্যাল পেইন তৈরি হতে পারে। একটা কি হতে পারে? মেকানিক্যাল চাপের কারণে একটা বাড়তি পেইন তৈরি হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় মায়ের লিভারে, গল ব্লাডারে, হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমে, যেখানে লিভার থাকে, গল ব্লাডার থাকে, তারপরে biliary ট্র্যাক্ট থাকে, এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কোনো রোগ অবস্থা তৈরি হয়, যেমন পাথর হওয়া, গল ব্লাডারে পাথর হওয়া, লিভারের কোনো রোগ হওয়া, হ্যাঁ, গল ব্লাডারে সিস্ট হওয়া, টিউমার হওয়া, এইসব কারণেও উপরের পেটে ব্যথা হইতে পারে। এখন প্রশ্ন হলো, গর্ভাবস্থায় কি এগুলো হয়? হ্যাঁ, হতে পারে। গর্ভ যিনি ধারণ করেছেন তার তো অবশ্যই লিভার আছে নাকি? লিভার যার আছে তার লিভারের রোগও হতে পারে। মাথা যার আছে তার যেমন মাথা ব্যথা হতে পারে, ঠিক তেমনি লিভার যার আছে তার লিভারেও ব্যথা হইতে পারে। এবার গর্ভহীন বা গর্ভ অবস্থা এটা কোনো বিষয় না। তো গর্ভাবস্থায়ও কিন্তু লিভারের অসুবিধা হইতে পারে, অসুস্থতা হইতে পারে। তারপরে আর কি কারণ আছে? কারণ হচ্ছে যে আহ ঊর্ধ্ব পরিপাকতন্ত্রের আপার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, উপরের দিকের, মানে পরিপাকতন্ত্র তো একেবারে পায়খানার রাস্তা পর্যন্ত বিস্তৃত। তো নাভির উপরিভাগটাকে বলা হচ্ছে যে আপার ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তো এই উপরিভাগের আপার ডাইজেস্টিভ ট্র্যাক্ট গুলোতে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, উপরের পরিপাক নালীর কোনো ধরনের রোগ, অথবা এটা হতে পারে ইনফেকশন, এটা হতে পারে অন্য কোনো সিস্ট, টিউমার, আলসার, এই ধরনের কোনো ব্যাধি যদি হয়, পরিপাক নালীর কোনো ধরনের রোগের কারণেও কিন্তু এই উপরের পেটে ব্যথা হইতে পারে। তারপরে স্প্লিন ও প্যানক্রিয়াস, যেটা কি নাভি, ঠিক নাভির ইমিডিয়েট নিচেই কাছাকাছি থাকে, কিছুটা উপরের দিকে। তো প্যানক্রিয়াস থাকে। আর স্প্লিনটা কোথায় থাকে? স্প্লিনটা পাকস্থলীর বাম পাশে একটু উপরের দিকে থাকে। তাই এরকম স্প্লিন, প্যানক্রিয়াস, এই স্প্লিনের বাংলা কি? স্প্লিনের বাংলা হচ্ছে স্প্লিহা। তো এই স্প্লিন এবং প্যানক্রিয়াস, এগুলোর অসুবিধা, অগ্নাশয়, প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্নাশয়, এগুলোর বিভিন্ন রোগের কারণেও কিন্তু কি হতে পারে? উপরের পেটে ব্যথা হইতে পারে। এছাড়া আরো অনেক ধরনের অর্গান স্পেসিফিক কারণেও বা অঙ্গভেদে অঙ্গের নির্দিষ্ট রোগের কারণেও উপরের পেটে ব্যথা হইতে পারে। নাভির উপরে যতগুলো অর্গান আছে, যেমন ইসোফেগাস, স্প্লিন, গ্যাস্ট্রিক বা স্টোমাক, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনের উপরিভাগের অংশটা, ডিউডেনাম, এগুলোর যে কোনো জায়গার কোনো রোগ ব্যাধি যদি হয়, তাতে কি হইতে পারে? উপরের পেটে ব্যথার উপসর্গ আসতে পারে। তাহলে উপরের পেটে ব্যথার উপসর্গ, এটা হচ্ছে একটা উপসর্গ মাত্র। তাহলে অ্যাবডোমিনাল পেন, আপার অ্যাবডোমিনাল পেন, এটা কি? এটা একটা সিমটমস অনলি। এটা অনেকগুলো রোগের কি করতেছে? নেতৃত্ব দিচ্ছে। এটা অনেকগুলো রোগকে নির্দেশ করতেছে। সিমটমস অনলি, এটা কিন্তু নির্দিষ্ট কোনো রোগ না। পেটে ব্যথা নির্দিষ্ট কোনো রোগ না। আগের ক্লাসে কি যেন বলছিলাম? কি নির্দিষ্ট রোগ না? কি বলেছিলাম মনে আছে? কেউ একজন রেসপন্স করেন তো, কোনটা নির্দিষ্ট রোগ না বলেছিলাম?
স্যার বলেছিলেন জ্বর কোনো রোগ না, কোনো রোগ। আর কোনো কিছু বলেছিলাম? পেন এটাও কোনো নির্দিষ্ট রোগ না। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলেন। স্যার জ্বরটাই তো বলেছিলেন স্যার আপনি। আচ্ছা জ্বরটাই আর একটা কি বলেছিলেন মনে হচ্ছে না স্যার। আচ্ছা, আমার মনে পড়ছে না, এই জন্য বলতে পারছি না। যেমন বমিও কিন্তু কোনো নির্দিষ্ট রোগ না। ও কাশি গর্ভাবস্থায় কাশি করিয়েছিলাম, মনে নাই? হ্যাঁ, গর্ভাবস্থায় কাশি কোনো নির্দিষ্ট রোগ না, কাশি উপসর্গ। ঠিক একইভাবে অ্যাবডোমিনাল পেইন বা আপার অ্যাবডোমিনাল পেইন কোনো ডিজিজ না, এটা হচ্ছে সিমটমস অনলি। এটা অনেকগুলো রোগের উপসর্গ মাত্র, লক্ষণ মাত্র। তো যখন তলপেটে উপরের পেটে ব্যথা হবে তখন আমরা স্বাভাবিকভাবে এই কারণগুলো মাথায় রাখবো। হ্যাঁ, তো এখন আনুষঙ্গিক প্রশ্ন করে অন্যান্য লক্ষণ মিলিয়ে আপনাদের প্র্যাকটিসের যে সময়কাল, অভিজ্ঞতার যে সীমা, সেটা যখন আস্তে আস্তে বাড়বে তখন হচ্ছে যে আমরা নিজেরাই এটা স্পেসিফাই করতে পারবো এই সম্ভাব্য কারণগুলোর মধ্যে কোন কারণে পেটে ব্যথা হচ্ছে। যেমন যদি পেটে ব্যথার পাশাপাশি উপরে পেটে ব্যথা আছে, একই সাথে পেট ফুলে আছে, পেটে ফাঁপা ফাঁপা ভাব আছে, বুক জ্বালা পোড়া করতেছে, তখন খুব ইজিলি আমরা ধারণা করে নিব এটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি অথবা একই সাথে জার্ড। এই দুইটা কারণ দেখে বুঝে নিব। এরপরে হচ্ছে যে যদি কুষ্ঠকাঠিন্য থাকে, খুবই কষা পায়খানা, ক্ষুধামন্দা আছে, সাথে উপরে পেটে ব্যথা আছে, পেট ফুলে আছে, পাফা আছে, মানে খেতে ইচ্ছে করতেছে না, অ্যানোরেক্সিয়া আছে, তাহলে কনস্টিপেশনের কারণেও এটা কনস্টিপেশনের কারণেই হচ্ছে পায়খানা মানে তার পেটে ব্যথা হচ্ছে। তখন কনস্টিপেশনের ট্রিটমেন্ট করলে সেই পেটে ব্যথা ভালো হয়ে যাবে। তারপর হাইপার অ্যাসিডিটি জার যদি সাসপেক্ট করেন তাহলে এগুলোর চিকিৎসা করলে, এগুলোর যে ট্রিটমেন্ট আছে সেগুলো ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট আমরা পরে বলতেছি, সমস্যা নেই, পেটে ব্যথা রিলিফ হয়ে যাবে। তারপরে ওই যে জরায়ুর ক্রমবর্ধমান বিকাশ যেটা, হ্যাঁ, জরায়ুর কারণে জরায়ু যে বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য অর্গানের উপর প্রেসার ফেলতেছে, সেই প্রেসারের যে একটা ব্যথা তৈরি হবে, মৃদু ব্যথা, এটা কিন্তু থাকবে। এটা মেকানিক্যাল মানে এটা নর্মাল, এটা ফিজিওলজিক্যাল বা শরীরবৃত্তীয় কারণেই মায়ের হচ্ছে। এটা অন্য কোনো বড় ধরনের রোগ ব্যাধি না যেটা নিয়ন্ত্রণ করতে হবে, বেশি চিন্তিত হইতে হবে। যদি এরকম কিছু হয়, হালকা হালকা পেটে ব্যথা থাকতেই পারে, এটা কোনো বিষয় না। তবে হেপাটোবিলিয়ারি সিস্টেমের কোনো অসুবিধা আছে কিনা, মানে লিভার, গল ব্লাডার, এই সংক্রান্ত কোনো অসুবিধা আছে কিনা, তাহলে আমরা থাকলে কি পাশাপাশি উপসর্গ থাকবে, জ্বর থাকতে পারে এবং উপরের পেটের স্পেসিফিক্যালি ডান সাইডে, রাইট আপার কোয়াড্রেন্টে, যদি কোয়াড্রেন্টের বিচার বিশ্লেষণ করি, হ্যাঁ, তাহলে রাইট আপার কোয়াড্রেন্টে বা পেটের ডান পাশে উপরিভাগে ব্যথা থাকবে, ব্যথার তীব্রতাটা বেশি থাকবে, সাথে জ্বর থাকতে পারে, ঠিক আছে, পায়খানার একটা ইস্যু থাকবে, হয় ডায়রিয়াল ডিজিজ অথবা হচ্ছে কনস্টিপেশন, এরকম ইস্যু থাকতে পারে। তাহলে এই যখন স্পেসিফিক হবে যে ডান পাশে, পেটের উপরের ডান পাশে চেস্টের ঠিক ইমিডিয়েট নিচে কিছুটা ভিতরের দিকে তীব্র ব্যথা হচ্ছে এবং জ্বর আছে, ব্যথাটা প্রচলিত যে ব্যথার ঔষধ সেগুলো খেয়েও কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ এটা কি ওই রকম কিনা, লিভারের কোনো প্রবলেম আছে কিনা, যকৃতের কোনো অসুবিধা আছে কিনা, ঠিক আছে। তারপরে আর কি উপরের পরিপাকের যে কোনো রোগ, উপরের পরিপাক নালীর কোনো রোগ ব্যাধি। তো কোন কোন রোগ ব্যাধি হলে এরকম হতে পারে? উপরের রোগ ব্যাধি হচ্ছে যে যেমন পেপটিক আলসার ডিজিজের কারণে পেটে ব্যথা হতে পারে, তাই না? এখন একজন পেপটিক আলসারের পেশেন্ট কি গর্ভধারণ করতে পারে না? হ্যাঁ, করতে পারে। তো এই জন্য পেপটিক আলসার ডিজিজের সাথে কি সিমটমস থাকবে, অ্যাসোসিয়েটেড সিমটমস গুলো বা আনুষঙ্গিক আর কি কি? তো উপরের পেটে ব্যথা থাকবে, পেটে জ্বালা পোড়া থাকবে, পেট খালি হলে পেটে ব্যথা থাকতে পারে, অথবা পেটে খাবার পড়লে পেটে ব্যথা থাকতে পারে। মানে অ্যাবডোমিনাল পেইনটা রিলেশন থাকবে কার সাথে? খাবার গ্রহণ করার সাথে একটা রিলেশন থাকতে পারে। খালি পেটে ব্যথা করতেছে অথবা খাবার পড়ার পরে ব্যথা করতেছে, পেটের জ্বালা পোড়া অনুভূত হতে পারে, ঠিক আছে। তাও পায়খানার একটা ইস্যু থাকতে পারে, হয়তো বা ডায়রিয়াল ডিজিজ অথবা কনস্টিপেশন, এরকম কিছু থাকতে পারে। তো এভাবে মানে কি পয়েন্ট বা মূল পয়েন্ট গুলোকে ধরে ধরে যদি আমরা করি, তাহলে আমরা মানে মূল কারণটা, সম্ভাব্য কারণটার কাছাকাছি যেতে পারবো। আর যদি প্রচলিত নিয়মে এই যে আমরা যে ট্রিটমেন্ট পড়াবো আপনাদেরকে, এই প্রচলিত চিকিৎসা বা ঔষধপত্র দেওয়ার পরে যদি ব্যথাটা না কমে, তখন আমাদের কাজ কি হবে? তখন আমাদের কাজ হচ্ছে যে রেফার টু স্পেশালিস্ট ডক্টর, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাইতে হবে। পাঠানোর পরে তিনি
তার আদার্স ক্লিনিক্যাল এক্সামিনেশন সহ আদার্স যে ল্যাবরেটরি এক্সামিনেশন গুলো আছে এগুলো শেষ করার মধ্য দিয়ে চেষ্টা করবে খুঁজে বের করার তার কোনো যকৃতের অসুবিধা আছে কিনা, মানে লিভারের অসুবিধা আছে কিনা, অথবা তার প্যানক্রিয়াসের অসুবিধা আছে কিনা, স্প্লিনের অসুবিধা আছে কিনা, তারপরে পরিপাক নালীর কোনো অসুবিধা আছে কিনা সে স্পেসিফাই করবে পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক আছে। বাকি যদি এই উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, উপরের পেটে ব্যথার উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা কি করতে পারি, আমরা সম্ভাব্য কারণকে সাসপেক্ট করে একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট বা উপসর্গ ভেদে লক্ষণ ভেদে একটা চিকিৎসা দিতে পারি, ঠিক আছে। উপসর্গ ভেদে মনে রাখতে হবে এই চিকিৎসা কিন্তু কখনোই পেটে ব্যথার, উপরের পেটে ব্যথার যে মূল কারণ সেই মূল কারণকে ট্রিট করতে পারবে না। যেমন যদি কনস্টিপেশন এর কারণে উপরের পেটে ব্যথা হয়, আপনি 1000 বার অ্যালজিন ট্যাবলেট দিতে পারেন, 1000 বার নসপা ট্যাবলেট দিতে পারেন, কিন্তু দিলে কি কোনো সমাধান হবে? সাময়িক একটু ব্যথা কমে থাকবে, আবার কি হবে, ব্যথা হবে। তাহলে কনস্টিপেশনটা সমাধান করতে হবে, ঠিক আছে না? তাহলে এখানে ট্রিটমেন্ট মানে করতে হবে মূল কজ বা মূল কারণের ট্রিটমেন্ট করতে হবে। তো এই মূল কারণটা আগে শনাক্ত করাটা ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল। এটা আপনাদের অনেকের পক্ষে ইনিশিয়ালি পসিবল হবে না, এবং খুব ভালো হয় এই কারণে যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়ার পরে রিলিফ করে তো ভালো, আর রিলিফ না করলে কিন্তু এটা বিশেষজ্ঞ চিকিৎসক কাছে পাঠালে তার উপর আমরা নির্ভর করব সে কিভাবে সেটা ডায়াগনোসিস করে, ডায়াগনোসিস করার পরে কি ওষুধ দেয় সেটা তার প্রোটোকলে ডিপেন্ড করবে। বাকি আমাদের কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া উচিত বা দিতে পারবো সেটা হচ্ছে যে, প্রথমত যদি পেটে ব্যথার সাথে আপনি মনে করেন হাইপার অ্যাসিডিটি বা জার্ডকে সাসপেক্ট করেন, ধারণা করেন, তখন আমরা এক প্রোটন পাম্প ইনহিবিটর দিব। এটা হতে পারে অমিপ্রাজল অথবা ইজোমিপ্রাজল 20 মিলিগ্রাম অথবা 40 মিলিগ্রাম, ঠিক আছে। কয় বেলা দিব? সকাল বিকাল 2 বেলা দিব, আহারের আধা ঘন্টা আগে। 10 দিন থেকে 20 দিন বা 15 দিন, 5 দিন, এভাবে মিনিমাম 10 দিনের দেন। 20 মিলিগ্রাম কখন দিব, 40 মিলিগ্রাম কখন দিব, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস করবে তার রোগ অবস্থার উপরে। আর অমিপ্রাজল কাকে দিব, ইজোমিপ্রাজল কাকে দিব, এগুলো দুইটাই নিরাপদ। ইভেন ডেক্সল্যান্সোপ্রাজল সেটাও কিন্তু প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, সেটাও আপনারা দিতে পারবেন। তবে অমিপ্রাজল যেহেতু চিপ, একটা সস্তা ঔষধ, এবং পাশাপাশি এটা কি করে, পায়খানাকে কিছুটা লুজ করে, সেক্ষেত্রে গর্ভাবস্থার শরীরবৃত্তীয় যে জটিলতা, সেই জটিলতার মধ্যে আমরা কি পড়ছি, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, যেটা স্বাভাবিকভাবে তৈরি হয়। তো সেক্ষেত্রে অমিপ্রাজল দিলে তো আমাদের পায়খানাটা একটু সফট হচ্ছে, নরমও হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অমিপ্রাজলের একটা এক্সট্রা মানে সুবিধা আমরা নিতে পারতেছি। প্রথমত দামে কম, দ্বিতীয়ত এটা স্টুলটাই কিছু লুজ করবে, দুইটা সুবিধা পাইতেছি। সেক্ষেত্রে আমরা অমিপ্রাজলটা দিতে পারবো। ইজোমিপ্রাজল যদি একটু বেটার, আরো বেটার যদি অ্যাসিড কন্ট্রোল করতে চাই, তখন আমরা ইজোমিপ্রাজলে সুইচ করতে হবে বা দিতে পারবো। এক্ষেত্রে মাপস টেকনোলজিটা আমরা প্রেফার করতে পারি, যেখানে মাল্টি ইউনিট পেলেট সিস্টেম আছে, অনেকগুলো পেলেট আছে। অতএব এগুলো অ্যাবডোমেনের যে পিএইচ অ্যাসিড পিএইচ লেভেল খুব ইনস্ট্যান্ট, এটা নিয়ার টু নিউট্রাল, নিষ্ক্রিয়র কাছাকাছি করে নিয়ে আসতে পারে, পিএইচটা কমায় নিয়ে আসতে পারে, অর্থাৎ অম্লাদিক্যের ইয়াটা কমায় নিয়ে আসতে পারে, কিছুটা অ্যালকালিনিটি প্রোভাইড করে, কিছুটা ক্ষারীয় করে ফেলে পাকস্থলীর এনভায়রনমেন্টটা, এবং অনেক এরিয়া এটা কভার করে, যার কারণে অনেক অ্যাবজর্পশনটাও খুব ভালো হয়, ইফিকেসিটাও ভালো আসে। মাপস টেকনোলজির ওষুধগুলো দিতে পারি। আমাদের বাংলাদেশের বাজারে অমিপ্রাজল মাপস আছে, ইজোমিপ্রাজল মাপস আছে, বিভিন্ন কোম্পানির মাল্টি ইউনিট প্যালেট সিস্টেম। কিভাবে দিব? সকালে একটা, রাতে একটা, এবং অবশ্যই এটা বিফোর মিল দিব। যদিও মাল্টি ইউনিট প্যালেট সিস্টেম বলা যায় ক্যান বি টেকেন এনি টাইম, বাট আমি প্রেফার করব খালি পেটে দেওয়ার জন্য, এতে করে শতভাগ এবং পুরোপুরি ইফিকেসি বা শতভাগ বায়ো অ্যাভেলেবিলিটি আমরা অ্যাচিভ করতে পারবো সেই ওষুধ থেকে। তাহলে এই ওষুধটা আমরা প্রথমত দিতে পারি বা প্রথমে রাখবো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা অ্যান্টাসিড প্রিপারেশন রাখতে পারি এখানে। হাইপার অ্যাসিডিটি বা জার্ড যদি থাকে, অম্লাদিক্য যদি থাকে, যদি আমরা অমিপ্রাজল ইজোমিপ্রাজল দেই, এটা কিছুটা নিউট্রাল করবে ঠিকই অ্যাবডোমেনের ভিতরের পরিবেশটাকে নিষ্ক্রিয় করে, বা নিয়ার টু অ্যালকালিনিটি, অ্যালকালাইন বা ক্ষারের কাছাকাছি আনবে, ভালো কথা, কিন্তু পুরোপুরি নিউট্রাল হবে না। পরবর্তী হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বন্ধ বা কমায় নিয়ে আসবে। কিন্তু উৎপাদিত অলরেডি হাইপার যাকে বলছি আমরা, উৎপাদিত যে অ্যাসিডটা যেটা বেশি হয়ে আছে, সেই অ্যাসিডটাকে তো নিউট্রাল করতে হবে, নিষ্ক্রিয় করতে হবে। অর্থাৎ আগুন জ্বলে আছে, এখানে পানি ঢেলে আগুন নিভাতে হবে।
তো এখন এই পেটের মধ্যে যে আগুন জ্বলতেছে সেই আগুনের মধ্যে পানি ঢালতে হবে, পানি ঢেলে দিলে সেটা কি হবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তো পানি হিসেবে আমরা একটা অ্যান্টাসিড প্রিপারেশন দিতে পারি। এই অ্যান্টাসিড প্রিপারেশন দিলে কি হবে, আমাদের পেটের মধ্যে আছে অম্ল, আর অ্যান্টাসিড প্রিপারেশন গুলো হলো ক্ষার। অ্যাসিড যোগ ক্ষার সমান সমান লবণ যোগ পানি, মানে এটার আর কোনো বৈশিষ্ট্য থাকলো না ক্ষয় করার, কোনো ধরনের সেন্সেশন মানে পেইনফুল সেন্সেশন তৈরি করার কোনো ধরনের আর সম্ভাবনা রইলো না। তাহলে পেটের মধ্যে পানির মতো আগুন জ্বলতেছে, এখন আমরা পানির মতো নিষ্ক্রিয় কারক হিসেবে একটা অ্যান্টাসিড প্রিপারেশন পাঠাবো বা পাঠাতে পারি। এই ক্ষেত্রে সেফ কোনগুলো, মোটামুটি সব অ্যান্টাসিড প্রিপারেশন, নন সিস্টেমিক অ্যান্টাসিড প্রিপারেশন গুলো সেফ। এর মধ্যে আমি তিনটা মেনশন করেছি। একটা প্রথমত হচ্ছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সিমেথিকন, এই তিনটার কম্বিনেশনে বাংলাদেশের বাজারে সাসপেনশন এবং ট্যাবলেট পাওয়া যায়। এটা কখন দিব, যদি অম্লাধিক্যতা আমি মনে করি, পাশাপাশি পাকস্থলীর মধ্যে, পাকস্থলীর নালীতে বা পরিপাক নালীতে প্রচুর গ্যাস আছে, যদি এরকম মনে হয়, বায়ু বাতাসের সমস্যা বেশি আছে পায়খানার পথে, বায়ুপথে বাতাস যায়, বায়ুপথে বাতাস বা বায়ু নির্গমন হয়, এক্ষেত্রে বায়ুপথের বায়ু এবং পেটের যে অম্লাধিক্যতা দুইটাই হ্রাস করতে এই প্রিপারেশনটা বেস্ট চয়েস। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম মিলে নিউট্রালাইজিং ইফেক্ট দিবে, আর সিমেথিকনটা হচ্ছে যে অ্যান্টি ফ্লাটুলেন্স হিসেবে, বায়ুনাশক হিসেবে পেটের এক্সট্রা বাতাস বা ফ্লাটুলেন্স গুলোকে কি করবে, নিষ্ক্রিয় করে ফেলবে। অথবা এটা ছাড়া আরেকটা অপশন আমাদের হাতে আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই মিল্ক অফ ম্যাগনেসিয়া আমরা কখন দিতে পারি, যখন হচ্ছে যে পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে কি করা দরকার, অম্লাধিক্যতাটাকে নিষ্ক্রিয় করে নিয়ে আসা দরকার, পাশাপাশি পায়খানাটাকে সফট করা দরকার, মানে পায়খানাটাকে নরম করা দরকার। এই ক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়ামের প্রভাবে পায়খানাটা কিছু নরম হয়ে যাবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটাও রিলিফ হবে। একই সাথে কি হবে, একই সাথে পেটের মধ্যে অম্লাধিক্যের পরিবেশটাও নিষ্ক্রিয় হয়ে আসবে। ঠিক আছে, আর কি দিতে পারি, আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে মেগালরেট প্লাস সিমেথিকন। মেগালরেট প্লাস সিমেথিকন দুইটা কম্বিনেশনে, যেটা মেগালরেটটা কি করবে, অম্লাধিক্যতাটাকে রিলিফ করবে, পাশাপাশি পায়খানা সফট করবে, এবং একই সাথে পরিপাক নালীর বাতাস যা বা প্লাটুলেন্স, অ্যান্টি প্লাটুলেন্স হিসেবে সিমেথিকন বাতাসটাকে, বায়ুপথের বায়ুকে কমাবে, নিষ্ক্রিয় করবে। তাহলে এটাও চমৎকার ঔষধ, যেটা কি করবে, পায়খানা সফট করবে, অ্যাসিডকে নিষ্ক্রিয় করবে, অম্লাধিক্যটাকে কি করবে, কমায় নিয়ে আসবে, ক্ষারীয় করবে, পাশাপাশি বাতাসটাকে নিষ্ক্রিয় করবে। এই উপরের তিনটার ক্ষেত্রেই একই মাত্রা, এবং কোন ক্ষেত্রে কোনটা দিব এই ব্যাপারে আমি একটা ধারণা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা উপরের তিনটার ক্ষেত্রেই 2 থেকে 3 চামচ দিনে 3 থেকে 4 বার বা 2 বার 3 বার নির্দেশিত মাত্রায় আমরা এটা আহারের পর খেতে বলবো, ভরা পেটে। আর আহারের আগে খাবে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটরস, তারপর আহারের পর খাবে হচ্ছে যে একটা অ্যান্টাসিড। এগুলো সবগুলো হচ্ছে অ্যান্টাসিড প্রিপারেশন। এখানে কিন্তু স্কয়ার ফার্মার যে ENTACYD এই অ্যান্টাসিড আছে, এটা মিন করছি না আমরা, এখানে থেরাপিউটিক প্লাস অ্যান্টাসিড কে মিন করছি, ANTACID। এই অ্যান্টাসিড হচ্ছে যে থেরাপিউটিক ক্লাস, ঔষধের শ্রেণী। ঠিক আছে, তো এই ঔষধে অ্যান্টাসিড শ্রেণীভুক্ত অ্যান্টাসিড প্রিপারেশনের এই তিনটে ওষুধ আমরা কি করতে পারি, প্রেফার করতে পারি। এক্ষেত্রে যদি কোষ্ঠকাঠিন্যটা বেশি থাকে, কষা পায়খানা বেশি থাকে, তখন আমরা ওরাল সলিউশন ল্যাকটোলোজ দিতে পারবো। ঠিক আছে, ওরাল সলিউশন কোনটা দিতে পারবো, ল্যাকটোলোজ, একটা ল্যাক্সেটিভ প্রিপারেশন, যেটা পায়খানাকে কি করবে, পায়খানাটাকে সফট করে নিয়ে আসবে। এটা 2 থেকে 3 চামচ দিনে 2 বার বা কখনো কখনো 3 বার দেওয়া যেতে পারে। তবে পায়খানা যদি বেশি নরম হয়ে যায় বা পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে এটা বন্ধ করে দিতে হবে। তাইলে এইগুলো কি করবে, এগুলো হচ্ছে যে অম্লাধিক্যতা এবং কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা মোটামুটি একটা কাজে দিবে, যেটা আপনারা ওভার দ্য কাউন্টারের মতো করে আপনাদের প্র্যাকটিসে আনতে পারেন, দিতে পারেন। পেটে ব্যথার এগুলো যদি দেওয়ার পরেও পেটে ব্যথা রিলিফ না হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিস্পাজমোডিক ড্রাগ, যেটা গর্ভাবস্থায় নিরাপদ, টাইমোনিয়াম মিথাইল সালফেট, আমি একটু পরে লোয়ার অ্যাবডোমিনাল পেইনের ব্যবস্থাপনা বা চিকিৎসা আপনারা দেখতে পাবেন। তো এই টাইমোনিয়াম মিথাইল সালফেট বাংলাদেশের বাজারে অ্যালজিন, নরভিস, ভিসারালজিন এরকম বিভিন্ন নামে, ভিসেট সহ বিভিন্ন নামে পাওয়া যায়। এই 50 মিলিগ্রাম ওষুধটা দিনে 2 বার করে দিতে পারেন। এরপরেও যদি ইমপ্রুভ না হয়, ডেফিনেটলি পেশেন্টকে সাজেস্ট করবেন যে আপনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখান, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার দেখান, তিনি ক্লিনিক্যাল এক্সামিনেশন, পরীক্ষা নিরীক্ষা করে সুনির্দিষ্ট কারণটা নির্ণয় করার
চেষ্টা করবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিবে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে যে উপরের পেটে ব্যথার সম্ভাব্য কারণ এবং চিকিৎসা। এবার আমাদেরকে জানতে হবে নিচের পেট বা লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা নিম্ন উদরের যে পেট রয়েছে গর্ভাবস্থায়, এই নিম্ন উদরের বা এই তলপেটের ব্যথা এটার সম্ভাব্য কি কি কারণ আছে। সম্ভাব্য কারণগুলোর মধ্যে প্রথমত হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি বা যেটাকে কি বলা হয়, আমরা আগের ক্লাসেও বলছিলাম, আগের কয়েকটা ক্লাসে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি আসছিল, আমরা বলেছিলাম অ্যাক্টোপিক প্রেগন্যান্সি মানে হচ্ছে যে জরায়ুর নির্দিষ্ট স্থানে না থেকে ওই যখন ইয়াটা নিষিক্ত ডিম্বাণুটা অন্য জায়গায় হয়, ইমপ্লেন্ট হয় আউট অফ ইউটেরাস, জরায়ুর বাহিরে, যেমন ফ্যালোপিয়ান টিউবে, তখন হচ্ছে এটাকে বলা হয় অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, যেটা কখনো কন্টিনিউ করা সম্ভব না। তো এই অ্যাক্টোপিক প্রেগন্যান্সি দেখা গেছে কনসিভ করার পরে ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপিত না হয়ে অন্য জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে, যেমন ফ্যালোপিয়ান টিউবে, তখন কিন্তু একটা নির্দিষ্ট চার্টিন টাইম পরে মায়ের তলপেটে ব্যথা উঠবে। তাহলে এটা একটা গর্ভ অবস্থায় বা গর্ভধারণ করেছে এইটা নিশ্চয়ন হওয়ার পরে ইমিডিয়েট একটা প্রবলেম, খুব কাছাকাছি সময় 1-1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে যেটা দেখা দিয়ে থাকে, কমন একটা কারণ অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কারণে তলপেটে ব্যথা দেখা দেয়। ঠিক আছে, 2 নাম্বার কমন কারণ হচ্ছে যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, মানে যখন জরায়ুর মধ্যে যে প্লাসেন্টাটা আছে সেটা কি জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সাথে অ্যাটাচড থাকা উচিত বা থাকার কথা, সেটা না থেকে যদি এটা রাপচার হয়ে যায়, মানে এটা ছুটে যায় আর্লি, এটা যখন প্রসব হবে বের হয়ে আসবে তখন এটা মানে অ্যাটাচমেন্ট থেকে ছুটে আসার কথা, তা না হয়ে যদি আগেই অ্যাটাচমেন্ট থেকে ছুটে যায়, জরায়ুর গাত্র থেকে, ওয়াল থেকে, এন্ডোমেট্রিয়াম থেকে ছুটে যায়, খসে যায়, তখন সেটাকে বলা হয় অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এই অ্যাব্রাপশিও প্লাসেন্টার কারণেও তলপেটে ব্যথা হতে পারে। তারপর তৃতীয় কমন কারণ হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, মানে যেখানে গর্ভাবস্থায় যে প্লাসেন্টাটা আছে বা যে অমরাটা আছে যার ভিতরে ভ্রূণ বড় হচ্ছে, সেই অমরাটা যদি জরায়ুর নিচের দিকে ইমপ্ল্যান্টেড হয়, নিচের দিকে থাকে, নিয়ার টু সার্ভিক্স, জরায়ুর খুব কাছাকাছি, মানে জরায়ুর মুখের কাছাকাছি যদি পতিত হয়, সেই কারণেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে, যাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে আখ্যায়িত করা হয়। তাহলে এই তিনটা হচ্ছে যে মানে মোস্ট কমন কজ। এছাড়া অ্যাবর্শন, মানে যে গর্ভপাত বা মিসক্যারেজ, অ্যাবর্শন হচ্ছে বা এই অবস্থায়ও কিন্তু তলপেটে ব্যথা থাকে, তাই না? অ্যাবর্শনের কারণেও কি হতে পারে, তলপেটে ব্যথা হইতে পারে। অবশ্য অ্যাবর্শনের কারণে যদি তলপেটে ব্যথা হয়, একই সাথে কি হবে, পেটে সংকোচন অনুভব করবে, ক্র্যাম্পস অনুভব করবে এবং মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং শুরু হবে, মাসিকের রাস্তা দিয়ে কিছু পিণ্ডের ন্যায় বের হয়ে গেছে বা হয়ে যাওয়ার প্রবণতা এরকম ফিল করবে। তো এটা অ্যাবর্শনের সাথে আরো অ্যাসোসিয়েটেড সিমটমস থাকবে, অন্যান্য গুলোর সাথেও আরো অন্যান্য আনুষঙ্গিক সিমটমস থাকবে। একটা সিমটমস হচ্ছে পেটে ব্যথা, বাকি আনুষঙ্গিক কি কি সিমটমস আরো থাকবে সেটার উপর নির্ভর করবে কিন্তু নির্দিষ্ট কারণ নির্ণয়। এই নির্দিষ্ট কারণ নির্ণয় করার আগে খালি একটা উপসর্গ যেটা পেটে ব্যথা এটা মূল্যায়ন করলে চলবে না, আর কি কি উপসর্গ সেটাও মূল্যায়ন করে দেখতে হবে। ঠিক আছে, তারপর আর কি কারণে তলপেটে ব্যথা হয় গর্ভাবস্থায়, মূত্রনালীর যে সংক্রমণ আছে, যেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়, এই মূত্রনালী সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের কারণেও জরায়ুতে তলপেটে ব্যথা হতে পারে। এছাড়া জরায়ু যেটা আন্ডার ডেভেলপিং, জরায়ু এর যে ক্রমবর্ধমান বিকাশ বা প্রসারণ, সে যে বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, এই বৃদ্ধির ফলে তার মাসকুলার ডাইলেটেশন হচ্ছে, মাসেল গুলো প্রসারিত হচ্ছে, টেন্ডন লিগামেন্ট গুলো প্রসারিত হচ্ছে, যে কারণে এই ক্রমবর্ধমান বিকাশের কারণে কি হয়, তলপেটে ব্যথা হইতে পারে। ঠিক আছে, এছাড়া আরো পরিপাক নালী আছে, সেই পরিপাক নালীর নিম্ন অঞ্চলের, মানে এটা আপনার পরিপাক তন্ত্রের নিচের অসুস্থতার কারণে হইতে পারে। যেমন পরিপাক তন্ত্রের নিচের দিকে কি আছে, মোস্ট কমন হচ্ছে যে অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, যেখানে অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে। তো এই পরিপাক নালীর নিচের এই অসুবিধাটা যেটা অ্যাপেন্ডিসাইটিস, এটাও যদি হয় তাও কিন্তু তলপেটে ব্যথা হইতে পারে। তার মানে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা যে সবসময় গর্ভাবস্থার সাথে সম্পৃক্ত থাকবে তা না, অন্য কারণেও কিন্তু তলপেটে ব্যথা হইতে পারে। স্পেসিফিক্যালি তলপেটের ডান পাশে নিচের দিকে, এটাকে কি বলে, রাইট আইলিয়াক ফোসা, এই অঞ্চলে ব্যথা হবে, যেটাকে আমরা বলি ম্যাকবার্নিস পয়েন্ট
টেন্ডারনেস। তো এই রাইট আইলিয়াক পোসাতে ডান পাশে নিচের দিকে ব্যথা হবে কখন? অ্যাপেন্ডিসাইটিস হলে। তো এইসব কারণেও কিন্তু তলপেটে ব্যথা হইতে পারে। এছাড়া আরো বিবিধ কারণে তলপেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায়। তো গর্ভাবস্থায় তলপেটে ব্যথার যে সাধারণ ব্যবস্থাপনা আমরা পড়াচ্ছি বা পড়াবো এখন, সেই ব্যবস্থাপনা দেওয়ার পরে যদি ডেভেলপ না হয়, অথবা এই তলপেটে ব্যথার সাথে যদি কোনো বিপদ সংকেত থাকে, কি কি বিপদ সংকেত? যেমন ধরেন তলপেটে ব্যথা আছে, মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং আছে, কম হোক বেশি হোক, ফোঁটা ফোঁটা হোক, ব্লিডিং এর কোনো ইতিহাস আছে। তারপর হচ্ছে যে তলপেটে ব্যথার সাথে জ্বর আছে, কম হোক মাঝারি হোক বেশি হোক। তাহলে জ্বর, মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক কোনো ডিসচার্জ, এগুলো যদি থাকে তাহলে এগুলো হচ্ছে যে জরুরি অবস্থা। গর্ভাবস্থায় তলপেটে ব্যথা এগুলো হচ্ছে জরুরি অবস্থা, এগুলোতে বিলম্ব করার কোনো সুযোগ নাই। সাথে সাথেই বলবেন হাসপাতালে গিয়ে যোগাযোগ করেন, প্রসূতি বিভাগে যান, সেখানে তারা খুঁজে বের করবে কি কারণে হঠাৎ আপনার পেটে ব্যথা, মাসিকের রাস্তা দিয়ে রক্ত, জ্বর আসলো। পরীক্ষা নিরীক্ষা ডিপেন্ডস করবে। খালি এখানে ওই যে সিমটোমেটিক ট্রিটমেন্ট করার জন্য যেটা অপশন সেটা দিয়ে বসায় রাখলে চলবে না। আর যদি বিপদ সংকেত না থাকে, তলপেটে এমনিতেই ব্যথা হচ্ছে, কোনো বিপদ সংকেত নাই, যেগুলো আলোচনা করা আছে, বলা আছে, দেখানো আছে এখানে, তখন আমরা হচ্ছে কি করব, একটা অ্যান্টিস্পাজমোডিক থেরাপিউটিক ক্লাসের অন্তর্ভুক্ত নিরাপদ, যেটা গর্ভাবস্থায় এই অ্যামোনিয়াম মিথাইল সালফেট 2 বেলা সকালে এবং রাতে, যদি তীব্রতা বেশি থাকে 3 বেলা আমরা দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। তবে মনে রাখা বাঞ্ছনীয় যে এই ঔষধে কিন্তু তলপেটে ব্যথা বা উপরের পেটে ব্যথা যাই বলেন, সেটার সুনির্দিষ্ট যে কারণ, সেই কারণের কোনোভাবেই প্রশমন বা চিকিৎসা হবে না। তাহলে এটা শুধুমাত্র উপসর্গের একটা উপসর্গ ভেদে, লক্ষণ ভেদে একটা চিকিৎসা, যেটা উপসর্গকে একটু কমায় নিয়ে আসবে, রোগীকে আরাম দিবে, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তলপেটে ব্যথার সম্পর্কে কথা আর কি। তলপেটে ব্যথা হলে বিপদ সংকেত না থাকলে আপনারা এই ওষুধটা দিবেন, ব্যথা হলে খাবে 2 বেলা, সর্বোচ্চ 3 বেলা। এই বাংলাদেশের বাজারে অ্যালজিন নরবেস 50 মিলিগ্রাম নামে পাওয়া যায়, ভারতের বাজারে কি নামে পাওয়া যায় আমি জানি না। তো এই ধরনের অ্যামোনিয়াম মিথাইল সালফেট আমরা গর্ভাবস্থায় দিতে পারি। তো এই গর্ভাবস্থায় এই ওষুধটা তাহলে জরুরি ওষুধ, এই ওষুধটা আমরা বাসায়ও স্টোর করে রাখতে পারি। আপনাদের ফ্যামিলি কেউ গর্ভাবস্থা জনিত কালীন সময় পার করলে আমরা এটা কি করতে পারি, বাসায় রাখতে পারি, তলপেটে ব্যথা হলে দিতে পারি। আর অন্যান্য বড় কারণ ছাড়াও তলপেটে একটু মৃদু ব্যথা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। এই মৃদু ব্যথার জন্য আবার এত ব্যথার ওষুধ, মানে এত তলপেটে ব্যথার অ্যান্টিস্পাজমোডিক ওষুধ খাওয়া যাবে না, এটা একটু সহ্য করতে হবে। তলপেটে একটু অল্প অল্প ব্যথা হবে, এটা খুবই স্বাভাবিক। তবে বেশি ব্যথা হলে সেটা চিন্তার বিষয়, অ্যাসোসিয়েটেড কোনো বিপদ সংকেত থাকলে সেটা চিন্তার বিষয়। ঠিক আছে, তো এইটুক পর্যন্ত প্রথম অংশ, যেখানে আমরা পড়েছি উপরের পেট নিচের পেট কেন ব্যথা হয়, সম্ভাব্য কারণ, এবং এটার প্রাথমিক চিকিৎসা এজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনারা কেমন দিবেন। ঠিক আছে, এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা এই অংশে, এই পর্যায়ে, এইটুক পর্যন্ত বলুন। প্রশ্ন হচ্ছে যে স্যার, যে আপনার প্রোটিন প্রাণ ইনহিবিটর স্যার যে আমরা দিলাম, এটা কোন ফার্স্ট ট্রাইমেস্টারে না সেকেন্ড ট্রাইমেস্টারে না থার্ড ট্রাইমেস্টারে স্যার এটা ব্যবহার? এই চিকিৎসাগুলো সকল ট্রাইমেস্টারে নিরাপদ। যে চিকিৎসা দেওয়া হয়েছে সেই চিকিৎসাগুলো সকল ট্রাইমেস্টারে নিরাপদ। প্যান্টোপ্রাজোলও নিরাপদ, প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে প্যান্টোপ্রাজোলও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। স্যার তাহলে ওমিপ্রাজল, এসোমিপ্রাজল এবং তিনটাই স্যার নিরাপদ, জি। স্যার এখানে আরেকটা প্রশ্ন, এখানে যেহেতু উল্লেখ করা আছে, আমি একটা উল্লেখ করি স্যার, যেহেতু মিলিটেন্ট ম্যাগনেসিয়া, যেটা স্যার ওই যে সিমিসোকন আর আছে স্যার, ম্যাগালরেট, জি 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 স্যার, অ্যালুমিনিয়াম হাইপোক্লোরিয়াম এবং ম্যাগনেসিয়াম এর সাথে যে সিমিথিকন আছে স্যার, জি, বাংলাদেশে যে স্যার এটা, আর হচ্ছে যে ল্যাকটোলোজ স্যার, যেটা হচ্ছে ল্যাকটোলোজ প্রিপারেশন, সেটা তো এখানে একসাথে ব্যবহার করা যাবে না, যেটা ওর দেয়া এটা না না, এখানে বলা হচ্ছে পায়খানা যদি কোষ্ঠকাঠিন্য সমাধান না হলে আমরা ব্যবহার করার সিদ্ধান্ত নিব। আগেই তো একসাথে ব্যবহার করার কথা এখানে বলা হয় না। যদি কোষ্ঠকাঠিন্য বেশি থাকে, পায়খানা বেশি শক্ত হয়, তখন এটা দিতে পারবো। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে দুইটা যে ধাতব আয়ন, এই দুইটা ধাতব আয়ন বা ধাতব অংশের মধ্যে অ্যালুমিনিয়ামের প্রভাবে পায়খানা শক্ত হয়।
আর ম্যাগনেসিয়ামের প্রভাবে কি হয়, পায়খানা নরম হয়। যেখানে আমরা দেখলাম একটু আগে ম্যাগালরেট কি করছে, পায়খানা নরম করছে, যেটা ম্যাগনেসিয়াম থেকেই আসছে। অপরদিকে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাও তো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম কি করছে, পায়খানা নরম করছে। তো এখানে ম্যাগনেসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম প্লাস সিমেথিকনে তাহলে সুবিধা কি, সিমেথিকনে হচ্ছে যে একটার প্রভাবে পায়খানা কষা হচ্ছে, আরেকটার প্রভাবে নরম হচ্ছে। তো দুইটা মিলে একটা নিষ্ক্রিয় অবস্থা অবলম্বন করে, যার কারণে পায়খানার মধ্যে খুব একটা প্রভাব পড়ে না এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সিমেথিকন খেলে। পায়খানার ধরনের মধ্যে খুব একটা প্রভাব পড়ে না, তবে কখনো কখনো একটু নরম হতে পারে, কারণ সিমেথিকন কিন্তু পায়খানা আবার কিছুটা সফট করে। অপরদিকে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া এবং আপনার ম্যাগালরেট প্লাস সিমেথিকন, এগুলো সবগুলোই পায়খানা কি করে, নরম করতেছে। এখন কারো কারো ক্ষেত্রে যদি এতেও পায়খানা সমাধান না হয়, নরম না হয়, বা কোষ্ঠকাঠিন্য সমাধান না হয়, তখন কিন্তু আমরা ল্যাকটোলোজ দিতে পারি, কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে যে স্যার দুটো একসাথে দেওয়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম আপনাকে, যদি সমাধান না হয় দেওয়া যাবে। ধরেই আপনি দিবেন কেন, কারণ যেখানে ল্যাকটোলোজ থাকে, হ্যাঁ দেওয়া যাবে। ওটাই বলছিলাম স্যার। জি জি, দেওয়া যাবে, সমাধান না হলে দেওয়া যাবে। আর কারো প্রশ্ন নাই, সামনে বাড়াবো? স্যার সামনে বাড়ান স্যার, প্রশ্ন নেই। ওকে, কথা বোঝা যাচ্ছে, সহজ লাগতেছে কিনা একটু বলেন। স্যার বোঝা যাচ্ছে, স্যার বোঝা যাচ্ছে। দ্বিতীয় অংশে আমরা কোমরে ব্যথা পড়বো, ঠিক আছে? গর্ভাবস্থায় দ্বিতীয় অংশে আমরা পড়বো হচ্ছে যে কোমরে ব্যথা, যার চিকিৎসা পরিভাষা হচ্ছে যে লোয়ার ব্যাক পেইন। লোয়ার মানে নিম্ন, আর ব্যাক মানে পিছনের, পেইন মানে ব্যথা, অর্থাৎ নিচের পিছনের দিকে ব্যথা। তাহলে দ্বিতীয় অংশে আমরা পড়তেছি কোমরে ব্যথা। তো গর্ভাবস্থায় কোমরে ব্যথা এটা একটা বহুল পরিলক্ষিত গর্ভাবস্থায় স্বাস্থ্য সমস্যা, যেটা হওয়ার সম্ভাব্য কিছু কারণ আছে। প্রথম সম্ভাব্য কারণ হচ্ছে যে গর্ভাবস্থায় অতিরিক্ত শারীরিক ওজন, যেহেতু মা আরেকটা বডি বেয়ার করছে, আরেকটা বডি কি করছে, তার মাঝে বেয়ার করতেছে, অতএব তার শারীরিক ওজন একটু বাড়বে। তো অতিরিক্ত শারীরিক ওজন, তো তার কারণে মাজা ব্যথা করতে পারে। এখন তার হিপ জয়েন্ট বিএমআই অনুযায়ী 60 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবে। এখন তার যদি 64-65 কেজি হয়ে যায়, 62-63 হয়ে যায়, তাহলে এটা অবশ্যই তার জন্য একটা কি, অতিরিক্ত শারীরিক ওজন। এই অতিরিক্ত শারীরিক ওজনের কারণে কি হয়, মাজা ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, ঠিক আছে? তাহলে এটা একটা প্রথম এবং প্রধান কারণ। আর গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে, হরমোনাল প্রভাবে কি হয়, আপনার মাসেল শিথিল হয়, মাংসপেশি, তলপেটের মাংসপেশিগুলো হয়, রিল্যাক্স হয়, টেন্ডন লিগামেন্ট গুলো রিল্যাক্স হয়। এরপরে হচ্ছে যে আপনার অস্থিসন্ধ গুলো, বোন জয়েন্ট গুলো রিল্যাক্স হয়। কেন রিল্যাক্স হয়? এখন এটা যদি হার্ড হয়ে থাকে, প্রসারিত তো হইতে পারবে না। এগুলো যখন লুজ করে দেওয়া যাবে, লুজ হবে, তখন হচ্ছে যে ধীরে ধীরে তলপেট প্রসারিত হইতে পারবে, বৃদ্ধি পাইতে পারবে। এখন হরমোনের প্রভাবে, প্রজেস্টেরন হরমোনের প্রভাবে কি হয়, শিথিলতা বাড়ে, মাংসের রিল্যাক্সেশন বা শিথিলতা বাড়ার কারণে কি হয়, এখানে বোন জয়েন্ট গুলো শিথিল হয়, একটু সফট হয়ে যে ছেড়ে ছেড়ে দেয়, যার কারণে এই হরমোনের প্রভাবে এই যে ফিজিওলজিক্যাল বা শরীরবৃত্তীয় যে একটা চেঞ্জ, এই চেঞ্জের কারণেও কিন্তু গর্ভাবস্থায় মাজা ব্যথা হইতে পারে। তারপর হচ্ছে যে ক্রমাগত যে আপনার উদরের বৃদ্ধি বা উদরের প্রসারণ, তলপেটের যে ক্রমাগত বৃদ্ধি, এই ক্রমাগত বৃদ্ধির কারণে কোমরে ব্যথা হতে পারে গর্ভাবস্থায়। এরপরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে, যেহেতু গর্ভাবস্থায় বাড়তি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর প্রয়োজন হয়, তো খুব স্বাভাবিকভাবেই যদি সাপ্লিমেন্ট গ্রহণ না করে, গর্ভাবস্থায় কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ঘাটতি মায়ের শরীরে দেখা দিবে। এখন এই গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতির কারণেও কিন্তু মাজা ব্যথা হতে পারে। মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রভাবেও কি কোমরে ব্যথা হতে পারে। এই তলপেটে ব্যথার পাশাপাশি কোমরেও ব্যথা থাকতে পারে, কোথায়, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে, ঠিক আছে? আর কিডনি এর সংক্রমণের কারণে অথবা
এই ইউরিনারি সিস্টেমের যে কোনো অংশে সংক্রমণের কারণে, যেটা কিউটিআই বলা হয়। স্পেসিফিক্যালি এখানে আবার বলা হচ্ছে যে কিডনি সংক্রমণ বা কিডনি জনিত কোনো ইস্যু থাকলে, যেমন কিডনিতে পাথর, এরকম কোনো ইস্যু থাকলে তখনও কিন্তু মাজা ব্যথা উপসর্গ থাকতে পারে। তলপেটে ব্যথার পাশাপাশি মাজা ব্যথার মতো উপসর্গ থাকতে পারে, ঠিক আছে। এছাড়া আরো বিবিধ কারণে যদি কোনো কোমরবিডিটি থাকে, আগে থেকে কোনো আন্ডারলাইন কজ থাকে, একজন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট, সে কি গর্ভধারণ করতে পারে না? হ্যাঁ পারে। তার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তাহলে সেটার প্রভাবে মাজা ব্যথা হতে পারে। তার যদি কোনো ডিজেনারেটিভ চেঞ্জ থাকে, ক্ষয়জনিত কোনো সমস্যা থাকে, তাহলে হতে পারে। তার যদি অস্টিওপোরোসিস, হাড়গুলো ভঙ্গুর হয়ে থাকে, সেই কারণেও হতে পারে। তার মানে পূর্ব থেকে যদি কোমরের হিপ জয়েন্টের কোনো ত্রুটি বিচ্যুতি বা বোন ডিজিজ থাকে, জয়েন্ট ডিজিজ থাকে, তখন সেটার প্রভাবেও কি কোমরে গর্ভাবস্থায় ব্যথা হতে পারে, ঠিক আছে। তাইলে এগুলো হচ্ছে যে গর্ভাবস্থায় কোমরে ব্যথার সম্ভাব্য কারণ। তবে কম হোক বেশি হোক, সুস্থ সবল সকল মায়েরাই গর্ভাবস্থায় কি হয়, কোমর ব্যথার সম্মুখীন হয়। কেন? গর্ভাবস্থায় ওই যে প্রজেস্টেরন হরমোনের প্রভাবে মাংসের যে শিথিলতা, মাংসপেশি, জয়েন্টের যে অস্থিসন্ধির যে শিথিলতা, টেন্ডন লিগামেন্টের যে শিথিলতা, রিল্যাক্সেশন, এটার প্রভাবে এবং ক্রমবর্ধমান যে জরায়ু, ক্রমবর্ধমান যে ভ্রূণ যেটা বৃদ্ধি পাচ্ছে, উদরের সাইজ আকারে ওজনে বৃদ্ধি পাচ্ছে, এই তিনটা ফিজিওলজিক্যাল কজ। একটা হচ্ছে ওভারওয়েট, দ্বিতীয়ত হচ্ছে যে রিল্যাক্সেশন হরমোনের প্রভাবে মাসকুলার এন্ড জয়েন্ট রিল্যাক্সেশন, তৃতীয়ত হচ্ছে যে গ্র্যাজুয়ালি যে গ্রোথ হচ্ছে, বাড়তেছে আয়তনের দিক থেকে। এই তিনটা ফিজিওলজিক্যাল কারণে খুব কমনলি এটা দেখা দেয়। আরেকটা কমন কারণ হচ্ছে যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি। যদি গর্ভাবস্থায় আমরা যে সাপ্লিমেন্টাল চিকিৎসা আগে পড়িয়েছি, কোন ট্রাইমেস্টারে কি চিকিৎসা দিবে, প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার, তৃতীয় ট্রাইমেস্টারে, হ্যাঁ, ওই ট্রাইমেস্টার ভেদে যদি সাপ্লিমেন্টাল ট্রিটমেন্ট গুলো গ্রহণ করে তো ভালো, তার মাজা ব্যথার প্রবণতা অনেক কমে যাবে। যদি এরকম সাপ্লিমেন্ট গ্রহণ না করে আপনাদের কাছে মাজা ব্যথা নিয়ে আসে গর্ভাবস্থায়, তখন আপনারা প্রশ্ন করে আরো কিছু প্রশ্ন করতে হবে আনুষাঙ্গিক, যে কোমর ব্যথার সাথে আর কি অ্যাসোসিয়েটেড সিমটমস আছে, এটার সাথে সম্পৃক্ত আর কি উপসর্গ আছে, যেমন কোমরে ব্যথার সাথে তলপেটে ব্যথা আছে কিনা বেশি, তারপর হচ্ছে সাদা স্রাব বা কোনো স্রাব আছে কিনা, ডিসচার্জ আছে কিনা, ভ্যাজাইনাল ডিসচার্জ আছে কিনা, তারপরে কোমরে ব্যথার সাথে প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব আছে কিনা, কোমরে ব্যথার সাথে জ্বর আছে কিনা, ঠিক আছে। এগুলো আমরা একটু জিজ্ঞেস করব। আর আগে থেকে এই মায়ের কোনো মানে কোমরের লোয়ার ব্যাকে কোনো প্রবলেম আছে কিনা, নিচে এগুলো অস্থিসন্ধির কোনো প্রবলেম আছে কিনা। যদি সব প্রশ্ন না হয়, শুধু কোমর ব্যথা হয়, তাহলে সেটা চিকিৎসা কি দিবেন? সেটা চিকিৎসা হচ্ছে কাউন্সিলিং। 1 নাম্বার কথা হচ্ছে কাউন্সিলিং, 2 নাম্বার কথা হচ্ছে ওষুধ তো দিব আমরা, সাপ্লিমেন্টাল ওষুধ, কোনো ধরনের ব্যথানাশক ওষুধ দেওয়া যাবে না। আগে যেরকম কোমর ব্যথা হইলে এই যে অ্যাসিক্লোফেনাক, নাট্রোক্সেন, এটা সেটা, কিটোরোলাক সব সাজেস্ট করতেন। এখানে কিন্তু এই ধরনের দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নাই। করতে হবে কি, এখানে করতে হবে যে তাকে কাউন্সিলিং। দেখেন মা, আপনার এই যে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই কারণ, আপনার একটু ওজন বাড়তেছে, আপনার আয়তনের দিক থেকে পেটটা একটু বাড়তেছে, আপনার মাংস, লিগামেন্ট, টেন্ডন, রগ, টেন্ডন লিগামেন্ট তো সে বুঝবে না, বলবেন রগ বা নালীগুলো, হ্যাঁ, এই প্রসারিত হচ্ছে, বোন জয়েন্ট গুলো একটু একটু লুজ হয়ে যাচ্ছে, এগুলোর যে ধরে রাখা রিজিডিটি জিনিসটা কমে যাচ্ছে, যার কারণে আপনার কোমর ব্যথার প্রবণতাটা বাড়ছে। এটা ফিজিওলজিক্যাল, এটা কোনো ধরনের প্যাথোলজিক্যাল না, মানে এটা কোনো রোগজনিত ইস্যু না, এটা শরীর ভিত্তিক ইস্যু, ঠিক আছে। প্রস্রাব পায়খানা হইলে যেরকম মানুষ বাথরুমে যায়, প্রস্রাব পায়খানায় যেরকম মানুষের চাপ হয়, ব্যাগ হয়, ঠিক এখন আপনি গর্ভধারণ করেছেন, এই স্বাভাবিক কারণেই আপনার কোমরে ব্যথা হচ্ছে। এইভাবে সুন্দর করে কাউন্সিলিং করে দিতে পারেন। আর সাপ্লিমেন্টাল ট্রিটমেন্ট হিসেবে ক্যালসিয়াম, ভাইটামিন ডি যদি সে নিয়ে না থাকে, তো বাংলাদেশের বাজারে ক্যালসিয়াম প্লাস ভাইটামিন ডি থ্রির কম্বিনেশনে খুব ভালো ওষুধ আছে, ডিএক্স ফর্মুলেশন। তো ডিএক্স ফর্মুলেশনে মোটামুটি 1000-এর উপরে ক্যালসিয়াম পাওয়া যায়, যেটার সাথে ভাইটামিন ডি3 আছে, যেটার অ্যাবজর্পশনটা বাড়ায়। তো এই কারণে আমরা যে রিসার্চ আছে, রিসার্চ বেসড যদি ওষুধ দিতে চাই, তাহলে আমরা ডিএক্স ফর্মুলেশন দিতে হবে, মানে যেখানে ক্যালসিয়াম 1000 মিলিগ্রামের উপরে আছে, ঠিক আছে।
আর ডি ডি যদি টুয়াইস ডেইলি 2 বার করে খায় তাহলে কিন্তু তার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, ঠিক আছে? তাহলে রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়ার কারণে কিন্তু ডেফিসিয়েন্সি থাকে যাবে, ব্যথাও থাকে যাবে। তো সেই জন্য আমরা ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 কম্বিনেশনে ডিএক্স ফর্মুলেশনে যেখানে 1000 মিলিগ্রামের বেশি পাওয়া যায় বা 1000 মিলিগ্রাম পাওয়া যায় সেটা আমরা দিব সকালে একটা রাতে একটা, ভরা পেটে খাবে পুরা শেষের 6 মাস, পুরা শেষের 6 মাস, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার ভেদে যে সাপ্লিমেন্টাল ট্রিটমেন্ট সেটার অংশই এটা। আর কি দিব? একান্তই যদি সহ্য না হয়, ব্যথা বেশি হয়, তখন আমরা প্যারাসিটামল 500 মিলিগ্রাম একটা এবং একটার অর্ধেক করে দিব 3 বেলা বা সর্বোচ্চ 4 বেলাও দেওয়া যাবে ব্যথা বেশি হলে, অথবা 2টা করে মানে 1 গ্রাম প্যারাসিটামল 1 গ্রাম সকালে, 1 গ্রাম দুপুরে, 1 গ্রাম রাতে, অথবা 8 আওয়ারলি। আসলে মেডিকেল সায়েন্সে আওয়ারলি এটা বেশি পছন্দ করে, 24 আওয়ার্স রে মানে কত বেলা খাবে সেটা আওয়ার বা ঘন্টা দিয়ে ইয়ে করলে সুবিধা হয়, তাহলে ডোজ ফ্রিকোয়েন্সিটা সুন্দর হয়, না হলে কিন্তু ওভারডোজ হওয়ার চান্স থাকে। এখন আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু দিন বুঝে, বা আমরাও বলি অনেক সময় দিনে 3 বার, দিনে 2 বার, দিনে 4 বার, এর অর্থ কিন্তু 24 ঘন্টায় 3 বার, 2 বার, 4 বার। তো 24 ঘন্টায় যদি 3 বার হয় তো কত ঘন্টা পর পর হবে? কত ঘন্টা পর পর? 8 ঘন্টা পর পর হবে। তো এরকম 8 ঘন্টা পর পর খাবে 2টা ট্যাবলেট নাপা বা প্যারাসিটামল এক্সপা আছে, রিসেট আছে, এইস আছে, বাংলাদেশের বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। তো ক্যাফেইন কেন যুক্ত করলাম না বা 500 মিলিগ্রাম কেন দিলাম না? এখানে কথা হচ্ছে যদি প্যারাসিটামল দিয়ে আমরা পেইন কমাইতে চাই, বেসিক্যালি এটা হচ্ছে যে একটা অ্যান্টিপাইরেটিক ড্রাগ যেটা জ্বর কমাতে খুব বেশি কাজে দেয়, ইফেক্টিভ। পেইন এটা দিয়ে কমে, তবে এটার অ্যানালজেসিক ডোজ শুরু হবে 500 মিলিগ্রামের পর থেকে, অর্থাৎ হয় 665 মিলিগ্রাম, নাহলে 850 মিলিগ্রাম, আর না হয় 1 গ্রামে চলে যেতে হবে, অথবা ক্যাফেইনের সাথে যুক্ত থাকতে হবে। না, প্যারাসিটামল 500 মিলিগ্রাম যোগ ক্যাফেইন, তাহলে এটা দিয়ে আমরা ব্যথাও কমাইতে পারবো, কম হোক বেশি হোক, ঠিক আছে? তো এই ক্যাফেইন কেন এখানে আনলাম না? কারণ গর্ভাবস্থায় ক্যাফেইন দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? এটাও মাথায় রাখবেন, গর্ভাবস্থায় কিন্তু কি দেওয়া যাচ্ছে না? ক্যাফেইন দেওয়া যাবে না। ক্যাফেইন দিলে মায়ের বুক ধড়ফড় বাড়তে পারে, ক্যাফেইন দিলে মায়ের ঘুম কমে যেতে পারে, ক্যাফেইন দিলে গর্ভস্থ জরায়ু ভ্রূণের উপর প্রভাব পড়তে পারে। সেই জন্য ক্যাফেইন বাদ দিয়ে শুধু প্যারাসিটামল, প্লেন প্যারাসিটামল 500 মিলিগ্রাম একটা, আরো একটার অর্ধেক করে দিনে 3 থেকে 4 বার খেতে পারে, অথবা 1 গ্রাম করে দিনে 3 বার খাবে, একান্তই যদি পেটে ব্যথা হয়। একই সাথে আমরা এই সুযোগে বলে দিব কোন ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করবেন না। যদি ব্যথানাশক ওষুধ সেবন করেন এতে করে আপনার তো ক্ষতি হওয়ার চান্স থাকবে, এবং আপনার অনাগত সন্তান নবজাতকের অনেক বড় ধরনের ঝুঁকি থাকে, জন্মগত ত্রুটি হওয়ার চান্স থাকে, এবং গর্ভপাতের মতো অনেক জটিলতা এর সাথে জড়িত। তাই কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করবেন না। এই 2টা ওষুধ তাকে সিম্পলি দিয়ে দিবেন, কাউন্সিলিং করে দিবেন। আরেকটা কথা বাঞ্ছনীয়, ভুলেও ব্যথা নিয়ে, যেহেতু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা নিয়ে আসছে, খুব স্বাভাবিকভাবে অন্য সময় আমরা কি করি? কোমরের এক্সরে করি। এখানেও কিন্তু কি বলতে পারেন যে একটা এক্সরে করে দেখেন ক্ষয় আছে কিনা। ওই যে আগে বলছি যেরকম ক্ষয়ের কারণে তো ব্যথা হইতে পারে, রিউমেটয়েড আর্থ্রাইটিসের কারণে তো ব্যথা হইতে পারে, অস্টিও আর্থ্রাইটিসের কারণে তো ব্যথা হইতে পারে। তো এখানে কিন্তু এই সুযোগ নাই। খবরদার, গর্ভাবস্থায় কখনো কি দেওয়া যাবে না? এক্সরে দেওয়া যাবে না। রেডিওলজির কারণে, এই রেডিয়েশনের কারণে গর্ভস্থ ভ্রূণের মারাত্মক জন্মগত ত্রুটি হতে পারে। কোন ধরনের এক্সরে গর্ভাবস্থায় এই টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডে করা যায় না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, এই ডায়াগনোসিসের জন্য কোনো এক্সরে টেক্সরে সাজেস্ট করা যাবে না। তাহলে এই ওষুধগুলো দেওয়ার পাশাপাশি তাকে কাউন্সিলিং করে দিতে হবে, হ্যাঁ? আর এছাড়া কোমরে ব্যথার জন্য আরো কিছু উপদেশ আমরা তাকে দিতে পারি। দীর্ঘ সময় দাঁড়ায় থাকবেন না, দীর্ঘ সময় বসে থাকবেন না, ঘন ঘন অবস্থান পরিবর্তন করবেন, একটু পিছনের দিকে হিপ জয়েন্ট গুলোতে একটু গরম পানি সেক দিতে পারেন, একটু আরাম লাগবে, রিল্যাক্স লাগবে, ঠিক আছে? এইভাবে কয়েকটা কথা আমরা তাকে বলে দিতে পারি, এই 2টা ওষুধ দিতে পারি। ওকে, তাহলে এবার বলেন গর্ভাবস্থায় কি কোমরে ব্যথা এর চিকিৎসা এবং সম্ভাব্য কারণগুলো আপনারা কি জেনেছেন, বুঝেছেন? কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি। কোনো প্রশ্ন কারো নেই? বলছিলাম এখানে ক্যালসিয়াম আর ভিটামিন D3 এই দুটি একসঙ্গে কেন? একসঙ্গে খেলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন, মানে খাওয়ার পর পেট থেকে সেটা কোথায় যাবে? ব্লাডে যাবে শোষিত হয়ে। তো এই শোষণ, ক্যালসিয়ামের শোষণ যেন শতভাগ হয়, সেই জন্য ভিটামিন ডি এর কম্বিনেশনে যদি খাওয়া হয় তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা অনেক বেশি পাওয়া যায়, বায়ো অ্যাভেলেবিলিটিটা
বেশি পাওয়া যায়। অন্যথায় খালি ক্যালসিয়াম একা খেলে এটা পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বাইন্ড করে এটা যদি আপনি 500 মিলিগ্রাম খান এটা কমে অর্ধেকেরও কমে যাবে, বেশি বেশি কমে যায়। ঠিক আছে, এটা একসাথে খেলে কি হয়, অ্যাবজর্পশন কমে যায়, আলাদা সিঙ্গেল খেলে অ্যাবজর্পশন কমে যায়, আর এটার সাথে খেলে অ্যাবজর্পশন রেট বাড়ে। এই জন্য বাংলাদেশের বাজারে এটা ভিটামিন ডি সহ এই আকারে পাওয়া যায়। ঠিক আছে, বুঝে আসছে? একই সাথে ভিটামিন ডি যেহেতু আছে, এখানে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিটাও কিছুটা কাটতেছে। বুঝছেন জহুরুল ইসলাম? ওকে, তারপরে আর কারো প্রশ্ন নাই? না থাকলে আমরা সামনে বাড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, তৃতীয় অংশে আমরা কথা বলবো যে ইউটিআই, গর্ভাবস্থায় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা বারবারই বলছি ইউটিআই ইউটিআই, এটা আবার কি জিনিস এটা আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি ইউটিআই কাকে বলে, গর্ভাবস্থায় ইউটিআই কাকে বলে। গর্ভাবস্থায় যদি ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালীতে, মূত্রনালী বলতে কোনটা বোঝায়, মহিলাদের যে সার্ভিক্স আছে, সরি, মহিলাদের যে জরায়ুর বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের ঠিক উপরে আরেকটা সিস্টেম আছে ইউরিনারি সিস্টেম, সেই ইউরিনারি সিস্টেমের মধ্যে ইউরেথ্রা, সার্ভিক্স হচ্ছে কোথাকার সিস্টেমের অংশ, রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ বা জরায়ুর অংশ। অপরদিকে ইউরিনারি সিস্টেমের অংশগুলো কি কি, ইউরেথ্রা, তারপর ইউরিনারি ব্লাডার, তারপর ইউরেটার, এগুলো হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালীর অংশ। তো এই অংশে এক বা একাধিক অংশে যদি একসাথে সংক্রমণ হয় তাহলে এটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। তবে যদি এটা স্পেসিফাই করা যায়, নির্দিষ্ট করা যায়, যদি ইউরেথ্রাতে প্রদাহ হয় তাহলে ইউরেথ্রাইটিস, যদি ইউরিনারি ব্লাডারে এরকম ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তখন সেটার নাম হবে সিস্টাইটিস। ঠিক আছে, ওই কোন অঞ্চলে হয়েছে এটা যদি স্পেসিফাই করা যায় তাহলে সেটার আলাদা নামকরণ আবার করা যায়। অন এভারেজে যাই হোক, যদি কোনো এরকম ইউরিনারি সিমটমস তৈরি করে তখন এটাকে অন এভারেজে সামগ্রিক অর্থে ইউটিআই বলা হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। এটা একটা সংক্রামক ব্যাধি যেটা প্রায়শই খুব বেশি সময় গ্রাম নেগেটিভ ইকোলাই, গ্রাম নেগেটিভ কি দ্বারা, ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়ে থাকে। এখন খালি গ্রাম নেগেটিভ ইকোলাই কেন, অন্যান্য ব্যাকটেরিয়া করতে পারে না? হ্যাঁ, অন্যান্য ব্যাকটেরিয়াও এই ধরনের সংক্রমণ করতে পারে। মূল কথা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যখন হবে সেখানে একটা জীবাণু থাকবে, একটা ব্যাকটেরিয়া বা একটা ফাঙ্গাসও হতে পারে, একটা ভাইরাসও হতে পারে, তবে এগুলো রেয়ার। কমনলি ব্যাকটেরিয়া একটা সংক্রমণ করবে, একটা প্রদাহ করবে মূত্রনালীতে, তখন এটাকে বলা হবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, তো এটা কেন মহিলাদের ক্ষেত্রে বেশি আলোচনা হয়, গর্ভাবস্থায় কেন আলোচনা হয়? কারণ মহিলাদের ইউটিআই খুব রিকারেন্ট, খুব বারবার হয়। কেন বারবার হয়? আমরা দেখেন পিডিএফ এ একটা ছবি আছে ইউটিআই এর 3 নাম্বার স্লাইড, ইউটিআই এর পর থেকে 3 নাম্বার স্লাইডে এখানে একটা ছবিতে দেখানো হচ্ছে যে ইউরেথ্রাল অরিপিস, ভ্যাজাইনাল অরিপিস এবং অ্যানাস, তিনটা মায়েদের যে অরিপিস বা ছিদ্রপথ, এই ছিদ্রপথ কাছাকাছি, নেয়ার খুবই কাছাকাছি। উপরে প্রস্রাবের রাস্তা, মাঝখানে মাসিকের রাস্তা, তারপরে হচ্ছে যে পায়খানার রাস্তা। তো যার কারণে খুব সহজেই মল বা ফিকাল কন্টেন্ট থেকে যখন মায়েরা মল ত্যাগ করতে বসেন, মল ত্যাগ করার পর ফিকাল কন্টেন্ট বা মলের অংশ খুব সহজেই মাসিকের রাস্তা, প্রস্রাবের রাস্তার মধ্যে কন্টাক্টে আসে, যার কারণে তাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়। তো এই কারণে করতে হয় কি, করতে হয় হচ্ছে যে আগে মাসিকের রাস্তা, প্রস্রাবের রাস্তা পরিষ্কার করে দেন হচ্ছে যে অ্যানাস বা পায়ুপথ পরিষ্কার করতে হয়। তো অনেকেই এই হাইজিন বা স্বাস্থ্যবিধিটা জানে না, যার কারণে বারবার এই প্রস্রাবে ইনফেকশন হয়। তাহলে এখান থেকে এর জন্য মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি আলোচনায় আসে, বেশি আলোচনা হয় এবং মহিলাদেরই মোর রিকারেন্ট, একেবারে বেশি হয়। পুরুষদের ক্ষেত্রে খুব রেয়ার, প্রস্রাবে ইউটিআই ইনফেকশন খুব কম হয়। তো এটাই হচ্ছে কারণ। যদি কেউ প্রশ্ন করে কেন মহিলাদের প্রস্রাবে ইনফেকশন বেশি হয়, উত্তর কি, এগুলো কাছাকাছি, যে ইউরেথ্রাল অরিপিস বা প্রস্রাবের ছিদ্রপথ, মাসিকের ছিদ্রপথ, ভ্যাজাইনাল অরিপিস এবং অ্যানাল ক্যানেল বা অ্যানাস বা এই যে পায়খানার যে অরিফিস বা ছিদ্রপথ, এই তিনটা খুব কাছাকাছি হওয়ায় আনহাইজেনিক বা অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা বা স্বাস্থ্যবিধি না জানায়, অসচেতনতা বশত খুব সহজে ফিকাল কন্টেন্ট
ওই ছিদ্রগুলোতে কন্টাক্টে আসে এবং খুব সহজে পায়খানার সাথে যে ইকোলাই ব্যাকটেরিয়া পাস করে, এটা আবার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য মানে নরমাল, এটা পায়খানার সাথে পাস করে নরমালি। তো অপরদিকে এটা যখন এক রিজিয়নের জন্য নরমাল, অপর রিজিয়নে যখন যাচ্ছে সেটা কিন্তু প্যাথোজেনিক বা এটা রোগ সৃষ্টি করতেছে। পায়খানার সাথে যাচ্ছে, এটা নরমালি যাচ্ছে, যখন ইন্টেস্টাইনে থাকতেছে অসুবিধা নেই, এটা কোনো রোগ করতেছে না। কিন্তু যখন এটা প্রস্রাবের নালীতে যাচ্ছে, মূত্রনালীতে যাচ্ছে, তখন কিন্তু এটা সংক্রমণ বা ইনফেকশন তৈরি করতেছে। এই জন্য মহিলাদের ক্ষেত্রে আমরা ইউটিআই বেশি আলোচনা করি এবং গর্ভাবস্থায়ও এটার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো গর্ভাবস্থায় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্লিনিক্যাল ফিচার বা হলে কি কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখা যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। কি কি উপসর্গ দেখে আমরা বলতে পারি, ভাবতে পারি যে তার প্রস্রাবে ইনফেকশন হয়েছে কিনা। তো ইউটিআই সঠিক শব্দটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো বাকি প্রস্রাবে ইনফেকশন এটা আমরা প্রচলিত শব্দে বলতে পারি আর কি, অ্যাপ্রোপ্রিয়েট না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটাই অ্যাপ্রোপ্রিয়েট, ইউটিআইটাই অ্যাপ্রোপ্রিয়েট। তো ইউটিআই এর উপসর্গগুলো কি কি? যেমন তলপেটে ব্যথা হওয়া। তো একটু আগে আমরা তলপেটে ব্যথার একটা কারণ কি বললাম? ইউটিআই। তার মানে ইউটিআই এর প্রধান এবং প্রথম লক্ষণ থাকবে কি? তলপেটে ব্যথা। একই সাথে ঘন ঘন প্রস্রাব, মানে পলি ইউরিয়া যাকে বলে। পলি মানে ঘন ঘন, ইউরিয়া মানে বারবার মানে প্রস্রাব হওয়া। পলি ইউরিয়া মানে বারবার প্রস্রাব, ইউরিয়া মানে প্রস্রাব, পলি মানে বারবার, ঘন ঘন বারবার প্রস্রাব হওয়া। এমনিতে কিন্তু গর্ভাবস্থায় মায়েদের একটু বারবার প্রস্রাব হবে। তো এটা আবার যদি বারবার প্রস্রাব থাকে, অন্য কোনো প্রবলেম না থাকে, তাহলে এটা তার ফিজিওলজিক্যালি কারণে, কারণ আগে তার মূত্রথলির ধারণ ক্ষমতা ছিল ধরে নিলাম আমি 1 কেজি, এখন তার মূত্রথলির ধারণ ক্ষমতা হয়ে গেছে আধা কেজি বা তারও কম। কেন? কারণ হচ্ছে যে ওই যে জরায়ুর ক্রমবর্ধমান বিকাশ বা জরায়ু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো জরায়ুর ঠিক উপরেই তো কি থাকছে? ইউরিনারি ব্লাডার থাকতেছে। তো ফলশ্রুতিতে এটার উপর একটা বাড়তি চাপ আসতেছে, চাপের কারণে ওইটার ভিতরে স্পেস সংকুচিত হয়ে যায়। পাকস্থলীর ভিতরে যেরকম স্পেস সংকুচিত হয়ে যায় বলছিলাম, জায়গা কমে যায়, এরকম প্রস্রাবের থলির মধ্যে জায়গা কমে যায়, যার কারণে মহিলারা বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখতে পারে না, ঘন ঘন প্রস্রাব হয়। তো ঘন ঘন প্রস্রাব আছে, অন্য উপসর্গ নাই, তো এটা নরমাল, এটা আবার ইউটিআই বললেন না, এটা নরমাল। ঠিক আছে, আর কি থাকতে পারে? প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া থাকতে পারে, যেটা চিকিৎসা পরিভাষায় বার্নিং মিকচুরেশন বলা হয়। মিকচুরেশন মানে প্রস্রাব করা বা প্রস্রাব হওয়া। তো প্রস্রাবের সময় যদি জ্বালা পোড়া থাকে তাহলে সেটাকে কি বলা হচ্ছে? বার্নিং মিকচুরেশন। হালকা বা তীব্র, মাঝারি বা তীব্র, হালকা মাঝারি বা তীব্র জ্বর থাকা, ফিভার, মাইল্ড মডারেট বা সিভিয়ার ফিভার থাকবে, জ্বর থাকতে পারে। তার মানে জ্বরের সাথে উপরের উপসর্গগুলো থাকবে, একই সাথে কোমরে ব্যথাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে উপরোক্ত এই উপসর্গগুলো যদি একসাথে আমরা পাই অথবা প্রধান 2-3টা লক্ষণ পেয়ে যাই, যেমন তলপেটে ব্যথা আছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে জ্বালা পোড়া আছে, তো মোটামুটি নিশ্চিত। তারপর প্রস্রাবে জ্বালা পোড়া আছে, তলপেটে ব্যথা আছে, জ্বর আছে একটু, তাহলে একটা অন্যান্য কারণের মধ্যে আমরা ইউটিআইটাও মাথায় রাখতে পারি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ডিডির মধ্যে এটা আমাদের মাথায় থাকতে হবে, রাখতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সংক্রমণের উপসর্গ। এগুলো যদি দেখা দেয়, খুব আর্লি আমরা কনসাস হয়ে যাব, সচেতন হয়ে যাব, বুঝতে হবে যে তার এটা ইউটিআই এর উপসর্গ, এটা খারাপ জিনিস। তো এখন গর্ভাবস্থায় কোনো ধরনের ইনফেকশনই কাঙ্ক্ষিত না। আমরা আগেও বারবার বলেছিলাম যে গর্ভাবস্থায় যথাসম্ভব ইনফেকশিয়াস ডিজিজ বা জীবাণু ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত এই অসুস্থতাগুলো, ইনফেকশন গুলো যতটা কম হয় মায়ের ততই ভালো, গর্ভাবস্থাটা জটিলতা মুক্ত ভাবে কাটানো সম্ভব হয়। তো এখন গর্ভাবস্থায় ইনফেকশনটা কাঙ্ক্ষিত না, তাই গর্ভাবস্থায় এই ইউটিআই দেখা দেওয়া মাত্রই বিলম্ব না করে ইউটিআই এর যথাযথ ব্যবস্থাপনা করতে হবে। তবে অবশ্যই তার পূর্বে সুনির্দিষ্ট এভিডেন্স লাগবে, সুনির্দিষ্ট প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া কোনো ধরনের নির্দিষ্ট ঔষধ, এখানে যদি ব্যাকটেরিয়া দ্বারা ইউটিআই হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট ঔষধ, তো নির্দিষ্ট ঔষধ কিন্তু দেওয়া যাচ্ছে না। যদি ধরে নিলাম আমি ইকোলাই দিয়ে কোনো একটা গর্ভবতী মায়ের ইউটিআই হয়েছে, এখন ধরেই কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, এটা নিশ্চিত করতে হবে প্রস্রাবের ইউরিন আরএমই করে, এবং হচ্ছে যে সেখানে ইউরিন আরএমই রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যদি পাস সেল, ইপিথেলিয়াল সেল, রেড ব্লাড সেল এগুলো পাওয়া যায়, ইরিথ্রোসাইট এগুলো পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ওই মায়ের কি আছে, প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট প্রমাণ। এছাড়া রক্তের বিভিন্ন ধরনের ইনফেকশনের যে মার্কার গুলো, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি, এটাও চেক করে, দুইটা রিপোর্ট কম্বিনেশন করে
লোয়ার অ্যাবডোমিনাল যে অ্যাবডোমেন আছে, লোয়ার অ্যাবডোমিনাল ইউএসজি করে, ইউএসজি অফ প্রেগন্যান্সি প্রোফাইল বা ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন, এটা যদি লোয়ার অ্যাবডোমেন দেন তখন কিন্তু সবকিছুর দিকেই ফোকাস আসবে। আর যদি প্রেগন্যান্সি প্রোফাইল দেন তাহলে শুধুমাত্র প্রেগন্যান্সির ফোকাসিংটাই করবে সোনোগ্রাফিস্ট। তো এখানে আমরা বলবো ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন। তখন পরীক্ষা নিরীক্ষাগুলো করে অন্তত একটা সোনোগ্রাফি, ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন, একটা ইউরিন আরএমই, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, বা শুধু যদি ইউরিন আরই বলি তাও ঠিক আছে, ইউরিন রুটিন এক্সামিনেশন এটা, আর হচ্ছে যে সাথে সম্ভব হলে সিআরপি, তিনটা পরীক্ষা করে একজন চিকিৎসক শনাক্ত করবেন যে কোনো নির্দিষ্ট এভিডেন্স আছে কিনা ইনফেকশনের। যদি নির্দিষ্ট এভিডেন্স পেয়ে যান তখন অ্যান্টিবায়োটিক, উপযুক্ত অ্যান্টিবায়োটিক, খালি অ্যান্টিবায়োটিক দিলেও চলবে না, কোনটা নিরাপদ সেই অনুযায়ী নিরাপদ অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। তো তবে এখানে একটা দুইটা কথা মনে রাখতে পারেন, গর্ভাবস্থায় যে অ্যান্টিবায়োটিক গুলো সিনিয়র চিকিৎসকগণ সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবহার করে থাকেন, সেগুলোর মধ্যে একটা হচ্ছে সাফোরক্সিম, সাফাস্পোরিন 3rd জেনারেশন, এটার সাথে ক্লাবুলানিক অ্যাসিড সহ যেটা আছে, সাফোরক্সিম প্লাস ক্লাবুলানিক অ্যাসিড, একই সাথে নাইট্রোপিউরেন্টিনিও সেফ বলে প্রমাণিত। এই দুইটা ওষুধ প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসকগণ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে নির্দিষ্ট ডোজ আকারে দিয়ে থাকেন। তবে আপনারা জানলেন দিবেন না, মাথায় রাখবেন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এটা দেওয়া যাবে না। আপনারা তাহলে রোগীকে বলবেন একটা প্রসূতিবিদ্যা চিকিৎসকের কাছে যান, তিনি পরীক্ষা নিরীক্ষা করে প্রস্রাবে ইনফেকশন আছে কিনা, ইউটিআই আছে কিনা সে খুঁজে বের করবে, এবং খুঁজে বের করার পর উপযুক্ত ট্রাইমেস্টার ভেদে উপযুক্ত অ্যান্টিবায়োটিক আপনাকে সাজেস্ট করবে। তো আপনি কি করতে পারেন, আপনি সিম্পলি এখানে লক্ষণ যেটা আছে, যেমন লক্ষণ, প্রথম লক্ষণ তলপেটে ব্যথা থাকবে, তো লক্ষণ ভেদে চিকিৎসাটা আপনি দিতে পারেন। তলপেটে ব্যথা থাকলে তলপেটে ব্যথা ওষুধ, যেটা একটু আগে পড়ে আসলাম আমরা, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগটা অ্যামোনিয়াম মিথাইল সালফেট দিনে 2 বার বা সর্বোচ্চ 3 বার ব্যথা হলে খাবে। আরেকটা সিমটমস যদি প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, বার্নিং মিকচুরেশন থাকে, তখন আমরা সিরাপ সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট, এটা 5% এবং পটাশিয়াম সাইট্রেট 30%, এই দুইটার কম্বিনেশনে বাজারে, বাংলাদেশের বাজারে একটা সিরাপ পাওয়া যায়, এই যেমন সাইট্রাকে, সিকে, হ্যাঁ, পটাসিট, আর কি কি নামে যেন পাওয়া যায়, হ্যাঁ, ওগুলো আমরা প্রেফার করতে পারি। গর্ভাবস্থায় নিরাপদ মোটামুটি। 2 চামচ 1 গ্লাস পানিতে মিশিয়ে দিনে 3 বার আহারের পর খাবে। যদি প্রস্রাবে জ্বালা পোড়া থাকে 5 থেকে 7 দিন বা সর্বোচ্চ 10 দিন খাওয়া যেতে পারে। এটা হচ্ছে জাস্ট উপসর্গ ভেদে তাকে জ্বালা পোড়ার মতো উপসর্গ থেকে রিলিফ দিবে বা মুক্ত করবে, ঠিক আছে। তারপর 3 নাম্বার উপসর্গ কি থাকবে, ইউটিআই এর ক্ষেত্রে জ্বর। তো জ্বর ট্রিট করার জন্য আমাদের কি দিতে হবে, প্যারাসিটামল ট্যাবলেট, প্যারাসিটামল 500 মিলিগ্রাম দিনে 3 থেকে 4 বার জ্বর থাকলে খাবে। এই 3টা ওষুধ আপনি দিতে পারছেন বা দিতে পারবেন। তলপেটে ব্যথা থাকলে অ্যামোনিয়াম মিথাইল সালফেট, তারপরে প্রস্রাবে জ্বালা পোড়া থাকলে সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট প্লাস পটাশিয়াম সাইট্রেট, এটা যেভাবে বলে দিলাম সেভাবে, অথবা জ্বর থাকলে, একই সাথে জ্বর থাকলে প্যারাসিটামল 500 মিলিগ্রাম, এটা আমরা দিনে 3 থেকে 4 বার দিতে পারি। এই 3টা ওষুধ আমরা প্রেফার করে আমরা রোগীকে বলে দিব, যদি আপনি পুরোপুরি ভালো না হন প্রচুর পানি খেতে হবে, উপদেশ আছে একটু পরে দিচ্ছি। এই 3টা ওষুধের পাশাপাশি আমরা কি দিব, উপদেশ দিব। কি কি উপদেশ আছে, উপদেশগুলোর মধ্যে প্রচুর পানি পান করবেন, এটা একটা উপদেশ, এটা একটা বড় ধরনের উপদেশ। গর্ভাবস্থায় এমনিতে পানির ডিমান্ড বেশি থাকে, তো মায়েরা পানি কম খায়, বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা পানি কম খায়, তো প্রচুর পানি পান করতে হবে, এটা একটা উপদেশ। আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোন স্বাস্থ্যবিধি, একটু আগে যেটা ব্যাখ্যা করলাম, যে তাদের যে অরিফিস গুলো, ছিদ্রপথ গুলো, এগুলো কাছাকাছি, অতএব এখানে পায়খানা শেষ করে সে আগে মাসিকের রাস্তা, প্রস্রাবের রাস্তা ধুবে, দেন হচ্ছে পায়খানা রাস্তা পরিষ্কার করবে। তাহলে হচ্ছে যে এখানে একটা প্রপার স্বাস্থ্যবিধি মানা হবে, এবং এটা মানলে হচ্ছে যে তার ওই যে ইকোলাই বা ফিকাল কন্টেন্ট থেকে ইকোলাই গিয়ে ইউটিআই করা, সেটা সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে, বা রিকারেন্ট বারবার হওয়া ইউটিআই অনেকাংশে কমে যাবে। এছাড়া সেক্সুয়াল ইন্টিমেসি, ইন্টারকোর্স, সহবাস থেকে বিরত থাকতে হবে। এই ধরনের উপসর্গ দেখা দিলে ইউটিআই ইনফেকশনের সম্ভাবনা আরো বাড়ে, সেই জন্য সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে, সহবাস থেকে বিরত রাখতে হবে, থাকতে হবে। এছাড়া গর্ভাবস্থায় প্রথম 3 মাস এবং শেষ 3 মাস হচ্ছে যে ডেঞ্জার পিরিয়ড, এই জন্য এই সময় একটু কি করতে হবে, এই সময় একটু এই বিষয়টা অ্যাভয়েড করে চলতে হবে। একই সাথে আপনার যদি এই উপদেশগুলো দেওয়ার পাশাপাশি, 2টা ওষুধ দেওয়ার পাশাপাশি আমরা তাকে বলে দিব, যদি উপরোক্ত উপদেশগুলো মানার পরে 3টা ওষুধ খাওয়ার পরে যদি কোনো ধরনের না হয়,
কোনো ধরনের রিলিফ না হয়, আপনার অবস্থার উন্নতি না ঘটে, তখন হচ্ছে যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার যথাযথ ব্যবস্থাপনা, নির্দিষ্ট যে ব্যবস্থাপনা, সেই নির্দিষ্ট ব্যবস্থাপনা গ্রহণ করার কথা বলে দিবেন। ঠিক আছে, তাহলে ইউটিআই পেশেন্ট আসলে আপনাদের এইটুকুই করণীয়। এখন বলেন তো ইউটিআই নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? স্যার ইউটিআই এর মধ্যে স্যার মাইক্রোস্কোপিতে তবে আপনারা এমনিতে রিপোর্ট দেখলে বলতে পারেন, 6-7 থাকলে +6 এর বেশি থাকলে বলবেন এই আপনার প্রস্রাবে ইনফেকশনের ভাব আছে, একটু পানি বেশি খাবেন, প্রচুর পানি খাবেন। তাতেও সমস্যা সমাধান না হলে চিকিৎসক দেখাবেন, দেখালে আবার সে উপযুক্ত অ্যান্টিবায়োটিক বা প্রয়োজন সাপেক্ষে আরো 2-4টা পরীক্ষা করে দেখতে পারে, সোনোগ্রাফি, সিআরপি, এগুলো করে দেন হচ্ছে যে নির্দিষ্ট ব্যবস্থাপনা দিবে। দেন তার কি প্রশ্ন? বলছিলাম যে মানে গর্ভাবস্থায় ইন্টারকোর্স মানে ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে করা নিষিদ্ধ? নিষিদ্ধ না, ঝুঁকিপূর্ণ। মাঝখানে 3টা ট্রাইমেস্টার হচ্ছে প্রথম, মাঝখানে তৃতীয় সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে যে ঝুঁকি মুক্ত বা অনেকটাই ঝুঁকিহীন, আর প্রথম এবং শেষ ট্রাইমেস্টারে কিছুটা ঝুঁকি থাকে। কোনো কোনো ক্ষেত্রে যেমন যাদের থ্রেটেন্ড অ্যাবর্শন বা বারবার মিসক্যারেজ হয়ে যাওয়া, বারবার গর্ভপাত হয়ে যাওয়া, অথবা কোনো জটিলতা পূর্ণ গর্ভাবস্থা যেমন প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপসিও প্লাসেন্টা, এই ক্ষেত্রে তো সম্পূর্ণ সময়েই একজন প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ নিষেধ করে দিবে যে আপনারা এটা ইন্টিমেসিতে যাবেন না, এটা নিষেধ করে দিবে যদি জটিলতা থাকে। আর যদি স্বাভাবিক গর্ভাবস্থা হয় তো স্বাভাবিক গর্ভাবস্থায় প্রথম 3 মাস, শেষের 3 মাস আমরা দূরপাল্লার জার্নি, ঝুঁকিপূর্ণ যানবাহন যেমনি ভাবে এড়াতে বলি, ঠিক তেমনি ভাবে এটাও এড়াতে বলবো। দ্যাটস ইট, ঝুঁকি এড়ানোর জন্য, জটিলতা এড়ানোর জন্য। বুঝতে এসেছে সামনে। আচ্ছা, এরপরে আমরা কথা বলবো গর্ভাবস্থায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, গর্ভাবস্থায় পায়খানা শক্ত হওয়া বা কষা হওয়া, এটা কমন, খুব সাধারণ একটা স্বাস্থ্য সমস্যা। আমরা যে গর্ভাবস্থায় শরীরবৃত্তীয় শারীরিক সমস্যাগুলো পড়ছিলাম ইতিপূর্বে, সেখানে কনস্টিপেশন একটা কমন কমন একটা স্বাস্থ্য সমস্যা ছিল। যতই গর্ভকালীন সময়কাল বাড়তে থাকবে, ডিউরেশন বাড়তে থাকবে, 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, এই কনস্টিপেশনের তীব্রতা ব্যক্তিভেদে বাড়তে পারে এবং বাড়তে থাকে। ঠিক আছে, তো এই কনস্টিপেশন কেন গর্ভাবস্থায় দেখা দেয়? কনস্টিপেশন গর্ভাবস্থায় দেখা দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে যে অন্যতম হচ্ছে হরমোনাল চেঞ্জ বা হরমোনজনিত যে কারণ, সেই হরমোনজনিত কারণে আপনার প্রজেস্টেরন হরমোনের প্রভাবে, আমি যেটা বলেছিলাম আগে কোমর ব্যথার ক্ষেত্রে কি হয়, মাসকুলার রিল্যাক্সেশন বা মাংসপেশির শিথিলতা তৈরি হয়। এই মাংসপেশির শিথিলতা বা রিল্যাক্সেশনের কারণে আমাদের ইন্টেস্টাইন বা পরিপাক তন্ত্রের যে পরিপাক নালীগুলো আছে, ইন্টেস্টাইন গুলো, অন্ত্রগুলো আছে, এগুলো যে পেরিস্টালসিস করার ক্ষমতা, মানে সংকোচন বা ভাইব্রেশন, খিঁচুনি তৈরি করে, এরা একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, একটা খিঁচুনির মতো তৈরি করে, যাকে পেরিস্টালসিস বলা হয়। এর মধ্য দিয়ে ভিতরের মলগুলোকে ধারাবাহিকভাবে মানে নিচের দিকে ডাউনওয়ার্ড নামাইতে পারে বা এই মলগুলো চলাচল করতে পারে। তো এটা কমে যায়, এই পেরিস্টালসিস বা তাদের অন্ত্রের যে সংকোচন প্রসারণ বা একটা খিঁচুনি বা এখানকার একটা যে স্বাভাবিক কাজ পেরিস্টালসিস, এটা হরমোনের প্রভাবে কি হয়, শিথিল হয়ে যায়, কমে যায়। ওই অন্যান্য মাসেল, লিগামেন্ট, টেন্ডন, বোন জয়েন্ট গুলোকে সফট করার পাশাপাশি এই পেরিস্টালসিসটাকেও প্রভাবিত করে, ওখানকার মাসেল গুলোকে রিল্যাক্সেশনের করার মধ্য দিয়ে। দ্বিতীয়ত, ক্রমবর্ধমান যে বিকাশমান যে জরায়ু আছে, সেই জরায়ু গ্র্যাভিড ইউটেরাসের চাপ পড়ে কোথায়, অন্ত্রের মধ্যে, স্মল এন্ড লার্জ ইন্টেস্টাইনে চাপ পড়ে, ফলশ্রুতিতে পায়খানা চলাচলের স্পেস কমে যায়, অবস্থা কমে যায় বাড়তি চাপের কারণে। ঠিক আছে, তৃতীয়ত হচ্ছে যে অপর্যাপ্ত পানি পান করা। যদি অপর্যাপ্ত পানি পান করে, পানি শূন্যতা থাকে, তাহলে কি হয়, এরকম গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। অপর্যাপ্ত শাকসবজি কিংবা ফাইবার যুক্ত, আঁশযুক্ত খাবার খাওয়া, যদি অপর্যাপ্ত ভাবে মা শাকসবজি, ফাইবার যুক্ত খাবার খায়, তাতেও কি হয়, কোষ্ঠকাঠিন্যতা গর্ভাবস্থায় আরো বেশি বেড়ে যায়। একে তো হচ্ছে যে
প্যারিস্টালসিসের কমে যাওয়া, এদিকে মানে মাসেল গুলো রিল্যাক্স হয়ে যাওয়া, দ্বিতীয়ত আপনার ওইটার মধ্যে বাড়তি চাপ, ইন্টেস্টাইন গুলোর মধ্যে বাড়তি একটা চাপ, তৃতীয়ত মটিলিটি তৈলাক্ততাও কিছুটা কমে যায়। এরপরে যদি কেউ পানি কম খায়, আবার শাকসবজি ফাইবার আঁশযুক্ত খাবার বেশি না খায়, পানি বেশি না খায়, এগুলো যদি বেশি না খায়, কম খায়, যদি পানি কম খায়, ফাইবার কম খায়, শাকসবজি কম খায়, তাতে তার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আরো বেশি গাঢ় থেকে প্রগাঢ় হয়ে যেতে পারে। এছাড়া আরো বিবিধ কারণেই গর্ভাবস্থায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এগুলো হচ্ছে মোস্ট এন্ড মোর কমন কজ, কিসের? গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের এর কজ বা কারণ। এখন কোষ্ঠকাঠিন্য যদি হয় গর্ভাবস্থায় বা হবে নিশ্চিত, এটা আমরা আগে থেকেই জানি। তো যেহেতু গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দেখা দিবে, দেখা দেওয়ার পরে চিকিৎসার থেকেও কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেই রকম ব্যবস্থা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয় কি? হ্যাঁ, অবশ্যই এটাই বেশি যুক্তিযুক্ত এবং এটাই বেশি মানে অর্থ সাশ্রয়ী, যে কোষ্ঠকাঠিন্য হয়ে যাওয়ার আগেই যদি কিছু রোধক ব্যবস্থা গ্রহণ করা যায়, কিছু প্রিভেন্টিভ মেজার পদক্ষেপ গ্রহণ করা যায়, তাতে কিন্তু গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের প্রকোপতা, প্রগাঢ়তা, প্রকটতা কিছুটা কমানো যায়, সিভিয়ারিটিটা কিছুটা কমানো যায়। তো সেই জন্য কি করতে হবে? গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করতে হবে, অপর্যাপ্ত পানি পান করলে চলবে না। গর্ভাবস্থায় পর্যাপ্ত শাকসবজি এবং ফাইবার যুক্ত খাবার বেশি বেশি খাইতে হবে, ঠিক আছে? শারীরিক ভাবে সে দৈনন্দিন কাজকর্মে একটু অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, অথবা নির্দিষ্ট যে মৃদ ব্যায়ামগুলো আছে গর্ভাবস্থায়, অনেকে আছে না যে তার দৈনিক কোনো কাজ নাই, শুধু রেস্ট করা, সেক্ষেত্রে তার মৃদ যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো করবে, ঠিক আছে? ভাজা পোড়া তৈলাক্ত খাবার এগুলো এরিহার করবে, স্পাইসি ফুড, ভাজা পোড়া তৈলাক্ত খাবারগুলো কি করবে? পরিহার করবে। এগুলোর প্রভাবে কোষ্ঠকাঠিন্য বাড়ে। তারপরে প্রত্যেকদিন দৈনন্দিন খাবার তালিকায় আমিষ, চর্বি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভাইটামিনস, মিনারেলস, শাকসবজি সব মিলায়া একটা সুষম খাদ্য গ্রহণ করা, একটা সুষম খাদ্য গ্রহণ করা। দৈনিক খাবারটা যেন তার ব্যালেন্সড হয়, সুষম হয়, যাতে পর্যাপ্ত পানি এবং পর্যাপ্ত ফাইবার থাকবে, আঁশ থাকবে। এছাড়া আরো অন্যান্য কিছু জিনিস অনুসরণ করতেই পারে, ঠিক আছে? যদি এই সমস্ত কারণগুলো, এই সমস্ত পদক্ষেপগুলো অনুসরণ করে মা আগে থেকেই, তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যায়। এখন এই পদক্ষেপগুলো মানতেছে বা মানে নাই, কোনো মা প্রতিরোধক যে ব্যবস্থাগুলো বললাম এগুলো মানতেছে অথবা মানে নাই, যদি কোষ্ঠকাঠিন্য দেখাই দেয় তখন কি করবে? তখন প্রথমত হচ্ছে যে ইস্পাগুলা হাস্ক বা ইসুপগুলের ভুসি, যেটার চিকিৎসা পরিভাষা হচ্ছে যে কি? ইস্পাগুলা হাস্ক। তো এই ইস্পাগুলা হাস্ক সে খাবে প্রথমত, এটা তার জন্য ফার্স্ট রিকমেন্ডেশন। কিভাবে খাবে? এটা ফাইবার আর কি, এটা জাস্ট একটা ফাইবার, এটা ল্যাক্সিটিভের মতো কাজ করবে। তো এটা কিভাবে খাবে? 2 চামচ পাউডার 1 গ্লাস পানিতে দিয়ে সাথে সাথে খাবে, ডেফিনেটলি ভিজিয়ে রাখবে না। অনেক সময় আপনি কি হয় যে দেখা যায় এটা ভিজিয়ে গ্লাসের মধ্যে রেখে দেয়, দেন ফুলে যখন এটা বড় হয়ে উঠবে পানি চুষে, তখন হচ্ছে আমরা এটা খাই। এটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হচ্ছে যে 2 চামচ ঔষধ, 2 চামচ পাউডার 1 গ্লাস পানিতে দিয়ে সাথে সাথে পানিটা খেতে হবে, অবশ্যই খাওয়ার পরে, সকালে, দুপুরে খাওয়ার পরে, লাঞ্চের পরে, অথবা ডিনার রাতের খাওয়ার পরে একবার খেয়ে দেখতে পারে। যদি সমাধান হয় বা এটা কোষ্ঠকাঠিন্যটা কম থাকে তো একবারই এভাবে মেনটেন করবে। আর যদি একবার খাওয়ার পরেও প্রবলেম সলভ হচ্ছে না, তখন দুপুরেও খাবে, রাতেও খাবে, একই নিয়মে, সেটা গুলে রাখবে না, সাথে সাথে 1 গ্লাস পানিতে 2 চামচ দিয়ে খেয়ে ফেলবে। এভাবে যদি সমাধান হয় তো এটাই চলতে থাকবে। আর যদি এতেও সমাধান না হয়, এটাও চলবে, এটাও চলবে একই সাথে, একই সাথে, অথবা মানে একা একা, শুধুমাত্র ওই স্পাগুলা হাস্ক বাদ দিয়ে আমরা ল্যাক্টোলোজ সাসপেনশন, ওরাল সাসপেনশন দিতে পারবো, ওরাল সলিউশন দিতে পারবো। এটা একটা ওরাল সলিউশন, সাসপেনশন না। তো এই ওরাল সলিউশন আমরা কিভাবে দিব? 2 থেকে 3 চামচ দিনে 2 থেকে 3 বার।
এতে যদি ডায়রিয়া হয়ে যায় বা পায়খানা বেশি নরম হয়ে যায়, তখন হচ্ছে যে এটা ডোজ কমায় ফেলতে হবে, বা পায়খানা কষা হলে খাবে, পায়খানা যখন স্বাভাবিক তখন আর খাবে না। এভাবে হচ্ছে যে এটা খেয়ে এটা ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। ইনিশিয়ালি 2 থেকে 3 চামচ দিনে 2 বার খেয়ে দেখবে, যদি ওকে ফাইন থাকে তো চলবে এইভাবে। আর যদি না হয়, কষা পায়খানার সমাধান না হয়, 3 বার খাবে। তারপর যদি 3 বার খাওয়াতে যদি বেশি ডায়রিয়া হয়ে যায়, বা 2 বার খাওয়াতে যদি বেশি ডায়রিয়া হয়ে যায়, নরম হয়ে যায়, তখন এটা ডোজ ফ্রিকোয়েন্সিটা মানে ডোজের কোয়ান্টিটিটা কমায় নিয়ে আসতে হবে। 1.5 চামচ 2 চামচ খাবে, এইভাবে আর কি। ঠিক আছে, তাহলে একই সাথে স্পাগুলা হাস্কো রাখা যাবে, আবার ল্যাকটোলোজও রাখা যাবে, দুইটাই রাখা যাবে। অথবা আমরা অ্যালং ল্যাকটোলোজ দিব, ঠিক আছে, অথবা আমরা অ্যালং স্পাগুলা হাস্ক দিব কোষ্ঠকাঠিন্য এর চিকিৎসার অংশ হিসেবে। বলেন তো, কোষ্ঠকাঠিন্য সম্ভাব্য কারণ, চিকিৎসা এবং কোষ্ঠকাঠিন্য এর প্রতিরোধ ব্যবস্থাগুলো আমরা বুঝেছি কিনা? স্যার বুঝা গেছে স্যার, সামনে আগাইতে পারেন, আমার কোনো প্রবলেম নাই স্যার এখানে। একটা প্রশ্ন রয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, দ্রুত বলেন। আর আমরা তো যে আপার ব্যাক পেন এবং লোয়ার ব্যাক পেন করছি, পাশাপাশি আপনার যে মাইগ্রেন হয় স্যার, যে গর্ভ অবস্থায়, ওটা ক্ষেত্রে কি করা যায় স্যার? আজকে এটা প্রসঙ্গ না মাহবুব ভাই, প্রসঙ্গ 5টা বিষয়ে। প্রাসঙ্গিক প্রশ্ন করেন। স্যার ওই যে মাইগ্রেন যে হয় আর কি, এটা তো প্রাসঙ্গিক না। মাথা ব্যথা কি আমাদের আজকের ক্লাস আলোচ্য টপিকস? গর্ভাবস্থায় মাথা ব্যথা কি আজকে আমাদের ক্লাসের আলোচ্য টপিকস? না স্যার। ওকে, তারপরে যেহেতু বলছেন বলি, গর্ভাবস্থায় মাইগ্রেন হলে প্যারাসিটামলের বাইরে অন্য কিছু খাবে না, ঠিক আছে। এবং মাইগ্রেন যে কারণে পার্সন টু পার্সন ভেরি করে, যেমন আমার যে কারণগুলো হলে মাইগ্রেন বা মাথা ব্যথা ওঠে, মাইগ্রেনের মাথা ব্যথা ওঠে, সেই কারণটা অ্যাভয়েড করে চলতে হবে। যেমন ধরেন, আমার যদি অনেক বেশি ক্লাউডি অঞ্চলে গেলে, জার্নি করলে মাথা ব্যথা ওঠে, তখন আমি জার্নি অ্যাভয়েড করে রাখবো। আমি যদি অনেক বেশি রোদে থাকলে বা অনেক বেশি আগুনের চুলার পাশাপাশি থাকলে মাথা ব্যথা, তখন এটা থেকে দূরে থাকে। মানে তার মাইগ্রেন এক্সাজারেট হয় বা বাড়ে, বা হচ্ছে যে আপনার ট্রিগার হয় যেটার মাধ্যমে, সেটা অ্যাভয়েড করে চলবে। মাথা ব্যথা উঠলে প্যারাসিটামল 1 গ্রাম খাবে, এর বাইরে অন্য কিছু খাবে না। যদি খেতে হয় চিকিৎসকের, যদি এটা মানে বেশি সমস্যা হয়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর একই সাথে মাইগ্রেনের ব্যথার সাথে কোনো রিফ্লেক্টরি ইরর আছে কিনা, চোখের সমস্যা আছে কিনা, সেটা চোখের ডাক্তার দেখায় কারেকশন করে নিতে হবে। তাহলে মাইগ্রেনের ব্যথা গর্ভাবস্থা অনেকাংশে কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। মাইগ্রেনের সাথে চোখের কোনো ইস্যু আছে কিনা, রিফ্লেক্টরি এরর আছে কিনা, সেটা খুঁজে বের করে সেটার সমাধান করতে হবে। একই সাথে মাইগ্রেন প্রোফাইল্যাক্সিসের ওষুধগুলো গর্ভাবস্থায় আসলে অতটা নিরাপদ না, নিরাপদ হলেও সেটা রিস্ক বেনিফিট রেশিও ক্যালকুলেট করে একজন চিকিৎসক সিদ্ধান্ত নিবে, আপনারা না। আমরা হচ্ছে যে এই গর্ভাবস্থায় মাইগ্রেনের ব্যথা অ্যাকিউট অনসেট যখন হবে, পেইনটা হঠাৎ করে যখন উঠবে, তখন কি হবে, কি করতে পারি আমরা? সর্বোচ্চ আমরা একটা নাপা 1 গ্রাম খেতে পারি। আর পরবর্তীতে মাইগ্রেন যেই ব্যথায় যেই ট্রিগারিং ফ্যাক্টর গুলোর কারণে ওঠে, সেটা থেকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে, তাহলে মাইগ্রেন গর্ভাবস্থায় কন্ট্রোল করা পসিবল। ওকে জি স্যার। ওকে, বুক ধরপর, গর্ভাবস্থায় প্যালপিটেশন বা বুক ধরপর, এই গর্ভাবস্থায় বুক ধরপর হয় না? হয় না? খুব কমন। হ্যাঁ হ্যাঁ, গর্ভাবস্থায় বুক ধরপর খুব কমন। দেখেন, মানুষের বুক ধরপর বলতে কি বুঝাই আমরা? বুক ধরপর বলতে আমরা বুঝাই ট্যাকিকার্ডিয়াকে। ট্যাকিকার্ডিয়া আবার কি জিনিস? ট্যাকিকার্ডিয়া হচ্ছে যে হার্টের একটা অস্বাভাবিক অবস্থা, যেখানে হার্ট অস্বাভাবিকভাবে স্পন্দন করতে থাকে, বিট করতে থাকে। একটা হার্ট প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি মিনিটে 60 থেকে 90 বিটস পার মিনিট, মানে প্রতি মিনিটে 60 থেকে 90 বিটস বা 90 বার, 60 থেকে 90 বার সে স্পন্দন করবে। হৃদস্পন্দন তাইলে মানুষের স্বাভাবিক সীমা কত? 60 থেকে 90 বার প্রতি মিনিটে। এখন যদি 90 এর উপরে উঠে, 95, 100, 105, 110, তখন এটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। আর যদি এই হৃদস্পন্দন মিনিটে 60 এর নিচে নেমে যায়, 55, 50, 45 হয়, তখন এটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডি মানে কমে যাওয়া, কার্ডিয়া মানে হার্ট রেট। হ্যাঁ, তাহলে ব্র্যাডিকার্ডিয়া মানে বুক ধরপর বা না, তার বিপরীত, মানে হার্টের স্পন্দন কমে যাওয়া
আর ট্যাকিকার্ডিয়া মানে হার্টের স্পন্দন বেড়ে যাওয়া স্বাভাবিকের চেয়েও। তো গর্ভাবস্থায় এমনিতেই মায়েদের একটু ফিজিওলজিক্যাল কারণে গর্ভাবস্থায় বুক ধরপর একটু ফিল করে বেশি, মানে তার হার্ট রেটটা একটু ট্যাকিকার্ডিয়ার মতোই থাকে, 90-95 বা 90-র কাছাকাছি থাকে, 80-র উপরেই বেশি পাওয়া যায়। এটা কেন হয়? এটা হওয়ার প্রধান কারণটা হলো যে গর্ভাবস্থায় একজন মা হঠাৎ করে যখন তার বডিতে আরেকটা বডি আসলো, তখন ওই বডির বাড়তি রক্ত কিন্তু তার মায়ের বডিতে উৎপন্ন হয়। গর্ভাবস্থায় কিন্তু মায়েদের প্রচুর পরিমাণে রক্ত উৎপাদন হয়। তো গর্ভাবস্থায় এই যে বাড়তি রক্তের চাপ, অপরদিকে বাড়তি রক্ত মায়ের হার্ট পাম্পিং করে আবার বাচ্চার শরীরেও পৌঁছে দিতে হচ্ছে। এক্ষেত্রে কি অন্য সময়ের তুলনায়, গর্ভহীন অবস্থার তুলনায় গর্ভ অবস্থায় মায়ের হৃদযন্ত্র বা হার্ট বেশি পরিশ্রম করতেছে, যার কারণে স্বাভাবিকভাবে ফিজিওলজিক্যাল কারণেই মায়ের গর্ভাবস্থায় একটু বুক ধরপড় থাকে। তবে যদি এটা অস্বাভাবিকভাবে বেশি হয় তখন এটা আবার রোগ অবস্থা বা অস্বাভাবিক। তাহলে গর্ভাবস্থায় হার্ট রেট 90-95 থাকাটা খুব স্বাভাবিক। 100-এর ভিতর থাকলে এটা মোটামুটি নর্মাল বা নিয়ার টু বি নর্মাল হিসেবে কনসিডার করা হয়, অতটা সমস্যা না। আর যদি এই বুক ধরপড়টা অনেক বেশি অনুভূত হয় এবং এটা মানে গণনা করে বা ক্লিনিক্যালি এক্সামিন করে পাওয়া যায় 105, 110, 115, তখন কিন্তু এটা আবার রোগ অবস্থাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে? তাহলে গর্ভাবস্থায় বুক ধরপড় কি? গর্ভাবস্থায় বুক ধরপড় হচ্ছে যে স্বাভাবিকের তুলনায় হৃদস্পন্দন প্রতি মিনিটে বেড়ে যাওয়া, 90-এর বেশি হওয়া। এখন এটা কাদের ক্ষেত্রে? শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে। অপরদিকে দেখেন গর্ভাবস্থায় গর্ভের মধ্যস্থ ভ্রূণের হার্ট রেট কত? গর্ভের মধ্যস্থ ভ্রূণের হার্ট রেট, নর্মাল হার্ট রেট হচ্ছে 110 থেকে 120 থেকে 160 বিটস পার মিনিট, এর মধ্যে থাকলে স্বাভাবিক। ঠিক আছে? এরপর আবার যখন নবজাতক যখন জন্মালো তখন আবার তার হার্ট রেট 120 থেকে 160, এটা নর্মাল। তো এই একজন নবজাতক জন্মানোর পরে তার হৃদস্পন্দন বেশি থাকবে, ওই যে গর্ভের ভিতরে তার হৃদস্পন্দন যেমন বেশি ছিল, গর্ভের বাহিরেও এখন হৃদস্পন্দন বেশি থাকবে। যখন তার শরীরের আয়তন বাড়তে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, বয়সের সাথে সাথে এটা ধীরে ধীরে কমতে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, 12 বছরে পৌঁছে যাবে, স্ট্যান্ডার্ড 12 বছর অনুযায়ী ওজনে চলে আসবে, তখন যদি তার কোনো ডেফিসিয়েন্সি না থাকে, রক্ত শূন্যতা না থাকে, পানি শূন্যতা না থাকে, তখন কিন্তু তার এই 120 থেকে 160 বিটস পার মিনিট এই হার্ট রেট কমে গিয়ে 60 থেকে 90-এর মধ্যে চলে আসবে, স্থির হবে। এবং এটাই আমরা বলছি মায়ের এটাই নর্মাল, এবং মানুষ বড় হওয়ার পরে তার এটাই নর্মাল। এটা কেন হয়? গর্ভাবস্থায় কেন বুক ধরপড় হয়? গর্ভাবস্থায় বুক ধরপড় বা ট্যাকিকার্ডিয়ার প্রথম কারণ ওই যেটা বললাম, বাড়তি রক্ত, বাড়তি শরীর। এখন এই বাড়তি রক্ত এবং বাড়তি শরীরকে হার্ট অতিরিক্ত পরিশ্রম করে নবজাতকের শরীরে পৌঁছে দিচ্ছে, যার কারণে হার্ট রেট একটু স্বাভাবিকভাবে বেশি থাকে, এটা স্বাভাবিক কারণ। এছাড়া অ্যাস্ট্রোজেন হরমোনের প্রভাবে, মানে হরমোনাল যে পরিবর্তন হচ্ছে, সেই হরমোনের প্রভাবেও কি হচ্ছে, মায়ের বুক ধরপড় বাড়তেছে। ঠিক আছে? এই অবস্থা। এছাড়া গর্ভাবস্থায় যদি আপনার বাড়তি কোনো ধরনের মানসিক চাপ থাকে, গর্ভাবস্থায় এমনিতেই একটা উদ্বিগ্নতা জনক একটা সময়, যে সময় মায়ের মানসিক চাপ থাকে, একটু উদ্বিগ্ন থাকে। এই বাড়তি মানসিক চাপ এবং উদ্বিগ্নতার কারণে কি হয়, গর্ভাবস্থায় বুক ধরপড় বেড়ে যায়, সাইকোজেনাস কারণে, মানে সাইকোলজিক্যাল একটা কারণে এই অবস্থাটা তৈরি হয়। এছাড়া গর্ভাবস্থায় যদি আপনার একটু কম পানি পান করে, যদি রক্ত অল্পতা থাকে, রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া থাকে, রক্তের মধ্যে যদি ঘাটতি থাকে, তখনও কিন্তু বুক ধরপড় বা মায়ের পালপিটেশন থাকতে পারে। পানি কম খাওয়া এবং রক্তের মধ্যে কি থাকা, রক্তের মধ্যে আপনার মায়ের রক্তের মধ্যে রক্তাল্পতা থাকা, অ্যানিমিয়া থাকা, এই দুই কারণেও কি হতে পারে, গর্ভাবস্থায় বুক ধরপড়। এবং এই দুইটা কারণ কিন্তু একবার মোস্ট কমন, যে কিছু কিছু মা বেশিরভাগ ক্ষেত্রেই পানি কম পান করে এবং তাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের অভাবজনিত
একটা ইস্যু থাকে, অ্যানিমিয়া থাকে, রক্তাল্পতা থাকে, এই কারণেও হচ্ছে যে আপনার কি হচ্ছে, গর্ভাবস্থায় মায়ের বুক ধড়ফড়টা একটু অস্বাভাবিক থাকতেছে। এছাড়া যদি গর্ভাবস্থায় অতিরিক্ত লবণ খায়, অতিরিক্ত চিনি খায়, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খায়, হ্যাঁ, অতিরিক্ত ক্যাফেইন যুক্ত খাবার খায়, তাহলেও কিন্তু কি হতে পারে, গর্ভাবস্থায় মায়ের বুক ধড়ফড় বেড়ে যেতে পারে। তাহলে গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত শর্করা, অতিরিক্ত চিনি, হ্যাঁ, এগুলো কোনোটাই খাওয়া যাবে না। অতিরিক্ত লবণ এগুলো বেশি খাওয়া যাবে না, কম খেতে হবে। ব্যালেন্সড ডায়েট খেতে হবে, সুষম খাবার খেতে হবে, যেখানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভাইটামিনস, মিনারেলস, ওয়াটার এবং ফাইবারের একটা গুড কম্বিনেশন থাকবে, ঠিক আছে। তারপর আর কি কি কারণে মায়ের গর্ভাবস্থায় বুক ধড়ফড় হয়ে থাকে? গর্ভাবস্থায় মায়ের যে মানসিক অশান্তি, সেটা যেটা বলছি, এটার পাশাপাশি যদি থাইরয়েডের কোনো অসুস্থতা থাকে, থাইরয়েড ডিসফাংশন থাকে, মানে থাইরয়েড কি একটা হরমোন, এই হরমোনের যদি কোনো তারতম্য থাকে, হরমোন বেশি আছে বা কম আছে, হাইপার থাইরয়েডিজম আছে অথবা হাইপোথাইরয়েডিজম আছে, তাহলেও কি হইতে পারে, মায়ের বুক ধড়ফড় থাকতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন জনিত কোনো ইস্যু থাকলে, কিংবা হৃদযন্ত্রের কোনো ত্রুটি বা হার্টের কোনো রোগ থাকলেও কি হতে পারে, মায়ের বুকে ধড়ফড় হতে পারে। তাহলে গর্ভাবস্থায় হার্টের ব্যাধি বা হার্টের রোগের কারণেও কি হইতে পারে, আপনার বুক ধড়ফড় হইতে পারে। তো এগুলো হচ্ছে যে মোটামুটি কমন কজ। কিসের কমন কজ? গর্ভাবস্থায় বুক ধড়ফড়ের একবারে কমন কজ। এছাড়াও বিভিন্ন ঔষধের প্রভাবে, যেমন অ্যান্টিহিস্টামিন ওষুধ, তারপর হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ, সর্দি কাশির ওষুধ, গর্ভাবস্থায় এগুলো সেবন করলেও এই ওষুধের প্রভাবেও মায়ের বুক ধড়ফড় হয়ে যেতে পারে বা বেড়ে যেতে পারে। এই উপরে আলোচিত যে কারণগুলো, এই সমস্ত মোস্ট কমন কজ বা কমন কারণে হচ্ছে যে মায়ের বুক ধড়ফড় হয়ে থাকে। স্বাভাবিকভাবে 90-95 থাকাটা এটা নরমাল, ফিজিওলজিক্যাল হিসেবে আমরা কি বিবেচনায় রাখবো, বিবেচনায় থাকবে। যদি এটা অস্বাভাবিক হয়ে যায়, ট্যাকিকার্ডিয়াটা অস্বাভাবিক 110-105 হয়ে যায়, তখন কিন্তু এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন। এই ক্লিনিক্যাল কন্ডিশনে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক। তখন সেই চিকিৎসক ক্লিনিক্যালি এক্সামিন করে তার এই যে হার্ট রেট, এটা রেগুলার না ইরেগুলার, এটার ভলিউম কেমন, মানে তার পালস রেট যেটা আসতেছে, সেই পালস রেটের বৈশিষ্ট্য, পালসের বৈশিষ্ট্য পর্যালোচনা করবে, ব্লাড প্রেশার পর্যবেক্ষণ করবে, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ আছে কিনা। নিম্ন রক্তচাপের প্রভাবেও কিন্তু অনেক সময় হার্ট রেট বেড়ে যায়। তো এগুলো কিছু আছে কিনা ক্লিনিক্যালি এক্সামিন করার পাশাপাশি তার কার্ডিয়াক ফাংশন চেক করবে, ইসিজি করে দেখতে পারে। এক্সরে যেহেতু করা নিষেধ, এক্সরে এখানে করবে না, শুধু ইসিজি করে হার্টের ফাংশন ঠিক আছে কিনা সেটা একটু দেখতে পারে। মেজর কোনো ধরনের ডিস্টারবেন্স আছে কিনা, ত্রুটি আছে কিনা সেটা দেখতে পারে। তাইলে ইসিজি এবং একই সাথে কি করবে, ক্লিনিক্যালি এক্সামিন করবে এবং প্রয়োজন হলে কিছু রক্ত পরীক্ষা করবে, যেমন তার রক্ত অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কম আছে কিনা, রক্তাল্পতা আছে কিনা, তার কোনো মেজর কোনো ব্লাডের সেলুলার কন্টেন্ট গুলো কম আছে কিনা, রক্ত একেবারে কম কিনা, সেগুলো পর্যবেক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক একটা পয়েন্টে আসবে কি কারণে তার এত বেশি অস্বাভাবিক বুক ধড়ফড় আছে। এছাড়াও থাইরয়েড ফাংশনও কিন্তু চেক করতে পারে, থাইরয়েড হরমোনের ফাংশনটাও চেক করতে পারে ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তখন হচ্ছে যে যদি সব ঠিক থাকে তখন আপনারা উপদেশ দিবেন বা ওষুধ দিবেন, এটা আমি বলে দিচ্ছি। কিন্তু সব যখন মানে ব্যাঠিক, একজন প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক সব পরীক্ষা নিরীক্ষা করে এখানে কোনো একটা ইস্যু খুঁজে পেল, হয়তো থাইরয়েডের সমস্যা আছে, তখন থাইরয়েডের ব্যবস্থাপনা সে দিবে। অথবা রক্তাল্পতা আছে, তখন রক্তাল্পতা পূরণ করার জন্য হয়তো বা কোনো হ্যামাটিনিক্স বা আয়রন প্রেফার করবে, আয়রন খেতে বলবে। সাপ্লিমেন্টালি ওষুধ হিসেবে তো আমরা সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে এমনিতেই আয়রন সেবন করতেছি, এরপরেও অনেকের অনেক বেশি আয়রনের ঘাটতি থাকতে পারে। এক্ষেত্রে আরো ওভারলোড আয়রন ইন্ট্রাভেনাস দিতে পারে, শিরাপথে দিতে পারে, ঠিক আছে। শিরাপথ বাদ দিয়েও হচ্ছে যে প্রয়োজন হইলে রক্ত ট্রান্সফিউশন বা ব্লাড ট্রান্সফিউশনের মতো কাজও বা নির্দেশও একজন প্রসূতিবিদ্যা চিকিৎসক দিতে পারে, তখন সে ধাপে ধাপে আগাবে। তবে অন এভারেজে যদি আমাদের এই বুক ধড়ফড় মায়েদের পাওয়া যায়, তখন আমরা তাকে কি বলতে পারি, এখানে তো ওষুধ দেওয়ার কিছু নাই, আমরা কোনো ওষুধ দিব না,
আমরা কি করব, তাকে একটু কাউন্সিলিং করে দিব। যদি 90-95 থাকে বা তার বুক ধরপড়টা সীমার ভিতরে থাকে, সহনীয় থাকে, তখন এই উপদেশগুলো যে দেখেন বাবা, এটা স্বাভাবিক কারণে হরমোনের প্রভাবে, এবং ওই যে আপনার বডিতে বাড়তি একটা বডি আছে, বাড়তি রক্ত, এগুলো সবকিছু সঞ্চালন করতে আপনার হার্টকে একটু বাড়তি পরিশ্রম করতে হইতেছে, যে কারণে আপনার এই সমস্যাটা দেখা দিছে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, একটু সবর করেন, ধৈর্য ধরেন, পর্যাপ্ত পানি পান করবেন, অন্তত দিনে 2 থেকে 2.5 লিটার পানি পান করবেন। হ্যাঁ, এটা একটা বড় কি যেন পয়েন্ট, পানি অপর্যাপ্ত ডিহাইড্রেশনের প্রভাবেও এটা হতে পারে। অতএব ডিহাইড্রেশন আছে কিনা, বা যেন ডিহাইড্রেশন না হয়, সেই জন্য আমরা মাকে হাইড্রেটেড রাখতে হবে, প্রচুর পানি পান করিয়ে। তারপর পূর্বে আলোচিত ট্রাইমেস্টার ভেদে যে চিকিৎসা, তৃতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে আমরা আয়রন দিয়েছিলাম কম্বিনেশনে, সেই আয়রন সাপ্লিমেন্টটা দিতে হবে বা খেতে বলতে হবে, যে আপনাকে যে ওষুধগুলো দিয়েছে চলবে, সেই ওষুধগুলো অবশ্যই সবসময় খেতে হবে। পর্যাপ্ত বিশ্রাম মা নিবে, কোনো ধরনের মানসিক চাপ যেন না নেয়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ পর্যাপ্ত ঘুমাতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, মানসিক চাপ দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। একই সাথে পারিবারিক বন্ধনটা ঠিক রাখতে হবে, হাসি খুশির মধ্য দিয়ে টোটাল গর্ভকালীন সময়টা পার করতে হবে। ঠিক আছে, মোটামুটি এগুলো বলে দিতে পারি। এছাড়া আমরা তাকে এগুলো উপদেশ আমরা তাকে দিয়ে দিতে পারি। এখানে ওষুধের কিছু নাই, কাউন্সিলিং করা আর এখানে লিখে দেওয়া যে উপদেশগুলো, সেগুলো একটু মাকে বলে দেওয়া ছাড়া আর তেমন কিছু করার নাই এখানে। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটুক পর্যন্ত আজকে আমাদের ক্লাস ছিল। এখন বলেন, পালপিটেশন নিয়ে, গর্ভাবস্থায় বুক ধড়ফড় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা সম্পূর্ণ ক্লাস জুড়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? অনেক সময় ধরে আজকে ক্লাস করালাম, আপনারা আছেন তো না? জি জি আছি। আচ্ছা, বলেন কি খবর? গর্ভাবস্থায় কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না, আমরা এটা বলছি না। আসলে গর্ভাবস্থায় সবার আগে মাথায় রাখতে হয় যেটা, সেটা হচ্ছে যে ঔষধের প্রভাবে বাচ্চার কোনো ক্ষতি যেন না হয়। এই একটা পয়েন্ট বিবেচনায় রেখে আমরা গর্ভাবস্থায় মানে কোন ঔষধ, যে ঔষধগুলো মানে অ্যাভয়েড করা যাচ্ছে এরকম ওষুধ দেওয়া যাবে না। আর যেটা নিয়ে প্রুভেন এখনো বুক ধড়ফড়ের, যেখানে আমরা নির্দিষ্ট কারণটাই এখনো নির্ণয় করতে পারলাম না, সেখানে আমরা কি ওষুধ দিব? আপনারা কি ওষুধ দিবেন এখানে উপদেশগুলো বলে দেওয়া ছাড়া? তারপর অন্য কারো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, এখানে একটা অতিরিক্ত আর কি, যেমন ওই যে আমরা যে এগুলো করছি স্যার, একটা প্রশ্ন, ওদের লাস্টে দিয়ে স্যার বিশেষ দ্রষ্টব্য দিয়ে যদি টেস্ট এগুলা এক একটা দিয়ে দিতেন স্যার। এই পরীক্ষাগুলো নাম লিখে দিলে ভালো হতো নাকি? স্যার এখন গর্ভাবস্থায় ওই পয়েন্টগুলো হ্যাঁ, জাহারুল ইসলাম ভাই কি বলছেন? এখানে আপনি বললেন কয়েকটা যে ইসিজি, কিছু রক্তের পরীক্ষা, অ্যানিমিয়া পরীক্ষা, এগুলো করলেই সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হবে। হ্যাঁ, এখন যেমন বুক ধড়ফড় থাকলে, মায়ের বুক ধড়ফড় বেশি থাকলে ইসিজি করবেন, বিশেষজ্ঞ চিকিৎসক। কোন পরীক্ষাটা যে করতে হবে এটাও কিন্তু একটা সিদ্ধান্তের ব্যাপার, কোন পরীক্ষা লাগবে এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এটাও সিদ্ধান্ত নিতে হবে অ্যাসোসিয়েটেড বা আনুষঙ্গিক আর কি উপসর্গ আছে সেটা দেখে, আনুষঙ্গিক উপসর্গ দেখে। তো যদি কোনো ডাক্তার মনে না করে তার থাইরয়েড ডিসফাংশন নেই, তাহলে তো থাইরয়েড ডিসফাংশন পরীক্ষা দেওয়ার দরকার নাই। তা আমি সামগ্রিকভাবে আবার বলি, প্রয়োজনে আপনি লিখে নেন। বুক ধড়ফড় হলে একজন প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক যে সকল পরীক্ষা দিয়ে থাকে, এর মধ্যে একটা হচ্ছে যে ইসিজি, তারপরে হিমোগ্লোবিন চেক করতে পারে, সিবিসি, এইচবি পার্সেন্টেজ, তারপরে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট। আর খালি হিমোগ্লোবিন চেক করতে চাইলে শুধু এইচবি পার্সেন্টেজ লিখে দিতে পারেন। তাহলে আমরা এখানে পরীক্ষা কয়টা পেলাম? ইসিজি, এইচবি পার্সেন্টেজ, সিবিসি যেটার পূর্ণরূপ কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে আমরা টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এরপরে T4 T3 এগুলো চেক করতে, এই টোটাল পরীক্ষাগুলো করে থাকতে পারেন। ঠিক আছে, তারপরে যেমন কোমরে ব্যথার জন্য তো এখানে বলেই দিলাম, কোনো ধরনের
এক্স-রে করাই যাচ্ছে না, অতএব এখানে কি পরীক্ষা দিব আমরা? এখানে কোনো এক্স-রে দেওয়া যাবে না। আর ইউরিন ইউটিআই এর মধ্যে কি পরীক্ষা দিব? ইউটিআই এর মধ্যে আছে ইউরিন আরএমই দিব, সিআরপি দিব, ঠিক আছে, এবং কমপ্লিট ব্লাড কাউন্ট দিতে পারি। কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি, সাথে সিআরপি, সাথে হচ্ছে যে ইউরিন আরএমই এবং একটা ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন দিতে পারি। এই 4টা পরীক্ষা দিতে পারি, ঠিক আছে। আর কি ছিল আরেকটা প্রসঙ্গ? গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য। তো কোষ্ঠকাঠিন্যের জন্য তো কোনো পরীক্ষা নাই এখানে, এটা তো ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়, ঠিক আছে। লিওন ভাই কি খবর? আজকে ক্লাস দেখেছেন, শুনেছেন? এনামুল ভাই বুঝলাম কোনো সমস্যা নাই না আপনার? এনামুল ভাই নেক্সট প্রস্তুত থাকেন। ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। কি খবর, কেমন বুঝতেছেন কিনা? কোনো প্রশ্ন নাই তো? জি স্যার, আমি একটু মানে আপনার কথা সব শুনছি, সুন্দরভাবে বুঝতেও পারছি। একটু আমি কাজ করতেছিলাম, হাতের কাজ করতেছিলাম, তো এই জন্য স্যার আর করি নাই। আমি বুঝতে পারছি টপিক গুলা। আচ্ছা ঠিক আছে, ওই সব থেকে ভালো হয় একটু একান্ত সময় রাখলে। আপনারা তো ব্যস্ত মানুষ, বুঝি, একান্ত সময় রাখলে ভালো, জি কথাগুলো নোট করা যায়, দেখা যায়, ঠিক আছে। এনামুল ভাই আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন নি ভাই? এই তো আছি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আছি ভালো। বুঝতেছেন নি পড়াশোনা? হ্যাঁ জি স্যার, আমি তো লাইভ ক্লাসও আসতেছি তো মোটামুটি। না না, আমি দেখতেছি আপনি আগের থেকে অ্যাক্টিভ হয়েছেন, মাশাআল্লাহ, ভালো আগ্রহ দেখতেছি, ভালোই। এখন তো লাইভ ক্লাস গুলো এগুলো মিস করতেছি না আর কি। ভালো বুঝতেছেন তো, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা স্যার। বুঝতেছেন তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, আপনার বাচ্চাটা ভালো আছে? তাহলে কারো কিছু বলার আর নাই, উই ক্যান গেট লিভ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, ঠিকমতো পড়াশোনা করেন। আমি এই যে এখনই ক্লাসের লেকচার শিটের পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, আপনারা এটা আবার বারবার পড়ে নেবেন। ক্লাস রেকর্ডেড হয়েছে আশা করছি, ক্লাস আপলোড করে দিব ইনশাআল্লাহ। ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।